লাইট অফ করে শুয়ে আদিবার সাথে জাস্ট কথা বলে শেষ করে ফোনটা রাখলাম। তখনই হঠাৎ দরজায় কেউ নক করলো, তাই বাধ্যতামূলক বেড থেকে উঠে দরজাটা খুলে দেখি কেউ না। তাই মনের ভুল ভেবে দরজা অফ করে বেডে যেতেই আবার দরজায় নক করলো, তাই এবার লেট না করেই উঠে দরজাটা খুলে দিলাম। বাট এবারও কাউকে দেখতে পেলাম না, তাই রাগ করে দরজা অফ করতে যেও না করে আবার দরজাটা খুললাম। খুলে যা দেখলাম তা দেখে আমার শরীরে প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গেল ভয়ে। আর কিছু বলতে পারলাম না, তার আগেই সেন্সলেস হয়ে গেলাম। আর কেউ একজন দূরে বসে আদিলের কাণ্ড দেখে হেসে খুন হয়ে যাচ্ছে। মেঘ, ওঠো না মেঘ। কি হয়েছে জান? তোমার শরীর খারাপ লাগছে? ওহো কামন মেঘ, আমার কিচ্ছু হয়নি, এমন আজে বিহেভস করছো কেন? তোমার শরীর তো ঠিকই আছে, তাহলে কি আদর করার জন্য ডাকলে যান? ইস, আসছে রোমান্টিক হতে। শোনো, আমার খিদে পেয়েছে। ও আচ্ছা যান, জাস্ট 10 মিনিট দাও, আমি এখনই আসছি। এই কই যাও? যা, বলার আগেই চলে গেল। দৌড়, ভালো লাগে না। ইস, আবুলটাকে এইভাবে না ফেলে রেখে যাব? এতটা খারাপ আমি না, দেখে গিয়ে। আলফা অনেক কষ্ট করে আদিলকে তুলে বেডে শুয়ে দিল। তারপর গ্লাস থেকে পানি নিয়ে আদিলের মুখে ছিটিয়ে দিল। আদিলের আস্তে আস্তে জ্ঞান আসলো। জ্ঞান ফিরতে আলফাকে সাদা শাড়ি, সারা মুখ ভরা পাউডার, চোখের নিচে কালি দেওয়া, চুলগুলোতে কিছুটা পাউডার দিয়ে ছিঁড়ে দেওয়া, তবে চুলগুলো এলোমেলো হয়ে আছে, আর ঠোঁটে ছড়িয়ে লাল লিপস্টিক দেওয়া। যে কারোই দেখে মনে হবে রক্ত খেয়ে এসেছে। আর এটা দেখে আবারও আদিল জ্ঞান হারিয়ে ফেলে। আলফা আদিলের গায়ে জাদুটা ঠিক করে দিয়ে রুম থেকে বার হতে হতে বলে, আমাকে অপমান করা, তাই না মিস্টার আবুল? তাই তো? এমন ভয়ঙ্কর প্রতিশোধ নিলাম, নেক্সট টাইম যদি আবারও একই কাজ করেন তো। এই কেরে, ভালো করে তাকাতেই দেখি আলফা। ও মাই গড, আলফা তুই এই সাজে কাকে ভয় দেখালি? আর এই পুরনো ট্রিক্স আবার কার উপর অ্যাপ্লাই করলি রে বোন? কিছুটা অবাক হয়ে গেলাম, কারণ আমার এই ছোট্ট বোনটা কার উপর বিরক্ত হলে বা কেউ খুব বকা বা জ্বালালে তাকে এভাবে সাহায্য করতো। এখন তো এমন হাসি ঠাট্টা মজা করা সব ভুলেই গেছিল চাচা চাচি মারা যাওয়ার পর থেকে। আজ অনেক দিন পর বোনটাকে এভাবে হাসতে দেখছি, মজা করতে দেখছি। না মানে ভাই, হাত দিয়ে থামিয়ে দিল ভাই। থাম, তার আগে বল শালাবাবুর রুম থেকে তুই বার হলি কেন? তার মানে কি তুই? হ্যাঁ ভাইয়া, আমার ট্রিকটা তোমার শালাবাবুর উপর অ্যাপ্লাই করেছি। বুঝলাম, তা শালাবাবুর কি অবস্থা এখন? তোমার শালাবাবু এত ভীত যে আমাকে একবার দেখা মাত্র জ্ঞান হারিয়ে নিচে পড়ে যায়। তারপর বোঝো তো আমার কেমন দরদ। তার নিচ থেকে তুলে পেটে শুয়ে চোখে মুখে পানি ছিটিয়ে দিলাম, বাট জ্ঞান ফিরতেই আবারও অজ্ঞান হয়ে গেল। ভাবো কি ভীতু, বলে খিলখিল করে হাসতে লাগলাম। চুপ, আবার হাসা হচ্ছে না? পাজি মেয়ে, তোকে এই অবস্থায় যেই দেখবে সেই হার্ট অ্যাটাক করবে তোর এই ভয়ঙ্কর সাজ দেখে, বুঝলি পাজি মেয়ে? এখন চেঞ্জ করে শুয়ে পড়, অনেক রাত হলো। যাচ্ছি, বাট তুই এত রাতে এখানে কি করছিস? তোর ভাবির খিদে পেয়েছে, তাই ওর জন্য কিছু একটা বানাতে যাচ্ছে। হোয়াট? মেঘ চৌধুরী কিচেনে ঢুকবে, তাও আবার কারোর জন্য খাবার বানাতে? মিষ্টিভাবে কি একটা স্যালাড করতে হয়? কি বলিস ভাই? চুপ, যা তোর কাজে। খুব পেকে গেছিস না? তোরও খুব তাড়াতাড়ি একটা ব্যবস্থা করছি আমি। কি ব্যবস্থা করিস তা আমিও দেখবো পরে। এখন ভাই চল, তোকে হেল্প করে দিই আমি। না রে বোন, আমি পারবো, তুই যা, অনেক লেট হয়ে গেল। ওকে, তোর যা ইচ্ছা, বলে চলে আসলাম রুমে। তারপর চেঞ্জ করে শুয়ে পড়লাম। ওফ, আর কতক্ষণ ওয়েট করব? সেই কখন থেকে বসে আছি, বাট ডেভিলটার কোনো খোঁজই নাই। নুডলসটা নিয়ে রুমে আসতেই দেখি কুইন গাল ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে আছে, আর তার গাল দুটো লাল হয়ে আছে। উফ, ইচ্ছে করছে কুইনের গাল দুটো খেয়ে ফেলি, আমার রসগোল্লা। দরজার দিকে তাকিয়ে দেখি ডেভিলটা খাবার হাতে আমার দিকে তাকিয়ে কি যেন বক বক করছে, আর তা দেখে আমার রাগ 100-তে উঠে গেল। মেঘ, তুমি খাবার হাতে দরজায় দাঁড়িয়ে কি ভেবে যাচ্ছ সেই কখন থেকে? তোমাকে আনমনেই বলে ফেললাম। কি বলছো তুমি? মাথায় কি ভূত চাপলো তোমার এত রাতে? কুইনের মুখে ভূতের কথা শুনেই আলফার করা কাণ্ডের কথা মনে পড়তেই হাসি পেল। এই দেখো, এখন শুধু শুধু হাসছে। টেবিলটা নির্ঘাত ভূতে পেয়েছে বলে নাকা কান্না ছুড়ে দিলাম। এই কুইন, তোমার আবার কি হলো? এমন করে কাঁদছো কেন? তোমাকে ভূতে পেয়েছে।
এই আমার কি সর্বনাশ হলো রে? আমার 10টা না 5টা না, একটা মাত্র পর, তাও ভূতে ধরলো। এই এই চুপ! এরা দুই ভাই বোনের কি মাথার সব তার ছিঁড়ে গেল নাকি রে বাবা? আই আই, এখানে আমার ভাই আসলো কোথা থেকে? বলছি ওয়েট, খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তাই কুইনকে খাইয়ে দিতে দিতে আলফার করা সব ঘটনা বললাম কুইনকে। পিচ্চির এখন কি অবস্থা? এখন কেমন আছে ও? আমি দেখে আসি, ওয়েট। জান, এখন না শালাবাবু ঘুমোচ্ছে, সকালে দেখা করে নিও প্লিজ। এখন আমার খুব ঘুম পাচ্ছে, পানিটা খেয়ে নাও। আর কথা বাড়ালাম না, কারণ কাল তন্নির বিয়ে, আবার ওকে অফিসে যেতে হবে। কাল নাকি খুব ইম্পর্ট্যান্ট মিটিং আছে, তাই আর না চালিয়ে চুপ করে মেঘের বুকে মুখ গুজে ঘুমিয়ে পড়লাম। কুইন আমার বুকে মাথা রাখতেই কুইনের চুলগুলো আমার সারা মুখে ছড়িয়ে পড়লো, আর আমি কুইনের চুলের ঘ্রাণ নিতে থাকলাম। আর কুইনের মুখে ছড়িয়ে পড়া চুলগুলো আলতো করে কানের নিচে গুজে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। ড্যাড, তোমাকে যা বলেছিলাম তা কি তুমি করেছো? ইয়েস মাই স্যার। এবার একমাত্র ছেলে কিছু চেয়েছে, আর আমি তা দিব না, তা কখনো হতে পারে? ড্যাড, মেঘ কিছুদিন অফিসে ঠিকমতো যেতে পারবে না। ফারহার জন্য সেই সুযোগটাই আমাদের কাজে লাগাতে হবে। আমি ওর পিএকে টাকা দিয়ে কিনে নিয়েছি, আর ওর পিএ কোম্পানির সব ইনফরমেশন আমার কাছে দিয়ে যাবে। তুমি জাস্ট এই ইনফরমেশন দিয়ে কোম্পানির সব কন্ট্রাক্টগুলো তোমার কোম্পানি পাইয়ে যেন সে ব্যবস্থা করো। তারপর বাকিটা আমি দেখছি। আর একটা কথা, মেঘের কাজিন যারা এখন ছেলে আছে, তুমি ওর বেলের ব্যবস্থা করো। ওকে মাই ডিয়ার সন, তোমার যা ইচ্ছা। তবে আমার পুত্রবধূর ছবি দেখতে চাই। আমার ছেলের পছন্দ তো দেখতে হবে, তাই না? নো ড্যাড, ছবিতে নয়, সামনাসামনি। কাল দেখবে তোমার হবু বোমাকে। ওকে, বাট আসবি ওকে তোমার বিয়ে করতে রাজি হবে? রাজি তোকে হতে হবে, আর না রাজি হয়ে ওর হাতে কোনো অপশান থাকবে না। ইউ কেনেও হট ডেট। তোমার ছেলে আশফি খান কোনো কাঁচা খেলোয়াড় নয়। পরের দিন মুখে আলো পড়তেই ঘুমটা ভেঙে গেল। আস্তে আস্তে চোখ মেলে তাকাতেই মেঘকে কোথাও দেখলাম না, বাট পাশে এক মগ ব্ল্যাক কফি রাখা, আর কফির মগটার নিচে একটা চিরকুট রয়েছে। দেরি না করে চিরকুটটা হাতে নিয়ে খুলে দেখলাম তাতে মেঘের হাতের লেখা। গুড মর্নিং মাই ডিয়ার ডেভিল কুইন। সরি জান, রাগ করো না, তোমাকে বলে আসিনি। আজ খুব ইম্পর্ট্যান্ট একটা মিটিং ছিল, আর মিটিংটা খুব সকালেই ফিক্স করা হয়, কারণ ডিলাররা খুব তাড়া দিচ্ছিল। তাই তোমাকে আর ঘুম থেকে জাগালাম না। জান, আমি 2 ঘন্টার ভেতর চলে আসব, তুমি রেডি থেকো। আর কাবাটে তোমার ড্রেস রাখা আছে, আমি সময় মতো চলে আসব। সরি অ্যান্ড আই লাভ ইউ জান। উফ, পাগল একটা। বলে মনে মনে হেসে দিল ফারহাদ। যাই হোক, কফিটা খেয়ে ফ্রেশ হয়ে নিলাম, আর শরীরটা খুবই ভালো লাগছে। সব ক্রেডিট আমার ডেভিলটার। কি যে মনে করে পাগলটা, আমি কিচ্ছু বুঝি না। মাঝরাতে বারবার উঠে চেক করা, জ্বর আসলো নাকি, আবার কপালে চুমু দিয়ে বুকে জড়িয়ে ধরে ঘুমানো। যাই দেখে আসি আবুলটা কি করছে, নাকি এখনো বেহুশের মতো ঘুমিয়ে আছে। রুমের সামনে এসে নক করি আগে। কি ব্যাপার, দরজা খুলছে না কেন? আবার কিছু হলো না তো? বলে ভেতরে ঢুকে গেলাম, কারণ দরজা লক করা ছিল না। দরজা লক না করে হয়তো আবুলটা কাল অজ্ঞান হয়ে গিয়েছিল। আচ্ছা, কই গেল আবুলটা? সারা রুমে তো নেই। দেখি তো বেডটার নিচে। নিচু হয়ে বেডটার নিচে দেখার জন্য তাকাতেই মনে হলো আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। তাই দাঁড়িয়ে পিছনে তাকাতেই দেখি আবুলটা, তাও আবার জাস্ট টাওয়াল পরা ভিজে চুলগুলো সারা কপালে ছড়িয়ে আছে, আর বুকের লোমগুলো লিপটে আছে বুকের সাথে। এসব দেখে আমি যে কি রিয়েক্ট করবো ভেবে না পেয়ে চিৎকার করে উঠলাম, আর সাথে সাথে আবুলটা আমার মুখটা চেপে ধরলো। কি হয়েছে? এভাবে চিৎকার কেন করছেন? দি তো জেগে আছে, আর আমার রুমে বা কী করছেন আপনি? এত সকালে তাও নক না করে রুমে আসছেন? মুখটা চেপে ধরে আমাকে এত প্রশ্ন করা হচ্ছে। দাঁড়াও বাচ্চু, দেখাচ্ছি মজা। দিলাম পায়ে পাড়া। কিছু বলতে যাব তার আগেই আলফা আমার পায়ে পাড়া দিয়ে দিল। ও মা গো, গেল আমার পা। ওই হাতি আমার পাটা শেষ করে দিলে। চুপ, একদম চুপ। আমার মুখ চেপে ধরে একটা প্রশ্ন করা হচ্ছে, আমার মুখে হাতি বলা, তাই না? রাতের কথা কি ভুলে গেছো? ইস,
রাগের মাথায় কি বলে ফেললাম, এখন কি হবে? এই কি বললে তুমি? কাল রাতের কি হয়েছিল তা তুমি জানলে কি করে? অনেকটা কাছে ঘেঁষে জানতাম এই ছেলের চরিত্র ঠিক নেই, তাই বারবার আমার কাছে ঘেঁষে চেষ্টা করে। তারাও আবুল কি বাচ্চা, তোমাকে দেখাচ্ছি মজা। কি ভাবছে এই মেয়েটা? এইটুকু বুঝতে পারছি কাল রাতে পেতনি সেজে আমাকে ভয় দেখিয়েছে। তার রিভেঞ্জ তো আমি নেবই, তবে সেটা আমার স্টাইলে। এই আবুলটা এরকম হাসছে কেন? আবার কি মতলব করেছে? কি গো পেতনি, আমাকে কি কাল রাতের মতো ভয় দেখানোর জন্য এসেছে নাকি? এ কি কি বলছো তুমি? তার মানে সব বুঝতে পেরে গেছে এই আবুলটা। আমাকে এক্ষুনি পালাতে হবে, নয়তো এই আবুলটা আমার সাথে কি না কি করে বসে। কি হলো পেতনি, আমার কথা শুনে এভাবে ভয় পেয়ে আছো কেন? আবুল না মানে আদিল, আমাকে এখন যেতে হবে। মিষ্টি ভাবির খাবারটা রেডি করে দিতে হবে, আবার আমাদের তন্দিয়াপুর বিয়েতে যাওয়ার জন্য রেডি হতে হবে। সো প্লিজ আমি এখন আসি বলে এগোতে লাগলাম। ওয়েট মিস আলফা চৌধুরী, এত তাড়া কিসের? ওর দিকে এগোতে এগোতে বললাম। তা নয় বুঝলাম, বাট আমার দিকে এভাবে এগোচ্ছেন কেন জানতে পারি? তুমি এভাবে পিছিয়ে যাচ্ছ কেন? আপনি আমার দিকে এগোচ্ছেন তাই আমি পিছিয়ে যাচ্ছি। পিছনের দিকে যেতে যেতে দেওয়ালে আটকে গেলাম। কি ব্যাপার পেতনি, আরও পেছনে সরে যাও দেয়াল ভেঙে। ওহো, আমি তো ভুলেই গেছি তুমি তো পেতনি, তাই ভ্যানিশ হয়ে যেতে পারো। বলেই মিটিমিটি হাসতে লাগলাম। উফ, এই আবুলটা যে সব বুঝতে পেরে গেছে তা আমার আগেই ভাবা উচিত ছিল। কিন্তু লাইফে ফার্স্ট টাইম এমন কোনো ছেলে, তাও আবার শুধু টাওয়াল পরা অবস্থায় দেখবো, তা কখনো এক্সপেক্ট করিনি। যাই হোক, এক্ষুনি আমাকে এই রুম থেকে বের হতে হবে, নয়তো এমা আবুলটা আমার এতটা কাছে আসলো কেন? মেয়েটার ভেতর এক ধরনের নেশা আছে যা এখন আমাকে টানছে। কখন যে ওর এতটা কাছে এসে পড়েছি যে ওর প্রত্যেকটা নিঃশ্বাসের শব্দ আমি পাচ্ছি। মিষ্টি ভাবি তুমি এইখানে? কি দি, এইখানে কই? পেছনে ফিরে কাউকে না দেখতে পেয়ে আবারও আলফার দিকে তাকাতেই দেখি আলফা নেই। ওহ মাই গড, মেয়েটা কেমন বুদ্ধু বানালো। বাট এটা আমি কি করতে যাচ্ছিলাম? আমি না আদিবাকে ভালোবাসি, তাহলে আলফাকে কেন? ছি আদিল, ছি আদিল, ছি। নিজেকে ধিক্কার দিতে থাকে আদিল আলফার সাথে এমনটা করার জন্য। আর ওইদিকে আলফা আদিলের রুম থেকে দৌড় দিয়ে নিজের রুমে এসে দরজা বন্ধ করে জোরে নিঃশ্বাস নিচ্ছে। আল্লাহ গো, আজ আমার সব শেষ হয়ে যেত যদি না মিষ্টি ভাবির কথা বলতাম। আলফা আদিলের সাথে ঘটে যাওয়া ঘটনাটা মনে করতে থাকলো আর মনে মনে হাসতে লাগলো। এই আলফাটা কয়ে গেল রে বাবা, খুব খিদে পেয়েছে আর ওর দেখা নাই। আলফা, আলফা কই তুমি? এই রে, ভাবি মনে হয় ঘুম থেকে উঠে গেছে, এক্ষুনি নিচে যেতে হবে। ভাই যদি জানতে পারে মিষ্টি ভাবি এখনো ব্রেকফাস্ট করেনি তাহলে আমার খবর আছে। দিলাম একটু নিচে গিয়ে। কি ব্যাপার ননদিনী, এত লেট কেন? সেই কখন থেকে ডেকে যাচ্ছে তোমাকে। সরি মিষ্টি ভাবি, একটু লেট হয়ে গেল। ইটস ওকে মাই ডিয়ার। তা আদিল কোথায়? আবুলটার কথা মনে আসতেই সকালবেলা ঘটনাটা মনে পড়ে গেল। এই মেয়েটার আবার কি হলো? সেই কখন থেকে ডেকে যাচ্ছি। এই আলফা, আলফা। হ্যাঁ হ্যাঁ বলো, কি বলছিলে? এই মেয়ে মন কোথায় থাকে? আমি কখন থেকে বলছি আদিলের কথা, আর তুমি কি নিজের খেয়ালে ডুবে আছো? যাও না, ওকে ডেকে নিয়ে আসো। না মিষ্টি ভাবি, আমি পারবো না, তোমার ভাই তুমি ডাকো। হঠাৎ যে এই মেয়ের কি হয় গড নোস। ওকে আমি ডাকছি। পিচ্ছি, এই তো নিচে নামছে ও। ব্রেকফাস্ট করার জন্য নিচে নামতেই দেখি আলফা ডাইনিংয়ে বসে আমাকে ডাক দিচ্ছিল। আবুলটাও এখন আসলো, ইস কি লজ্জা। আস্তে করে আলফার পাশের চেয়ারে তাতে বসলাম। ভাই নে, নাস্তা শেষ করে নে। অলরেডি 11টা বাজে। নাস্তা শেষ করে রেডি হয়ে নে, তন্নি আর ভাবির ভাইয়ের বিয়েতে যেতে হবে। ও হ্যাঁ দি, একটা কথা বলতে ভুলে গেছি। জিজু কিছুক্ষণ আগে নাকি তোকে কল করেছিল, না পেয়ে আমাকে কল করলো। হ্যাঁ, আমার ফোনটা তো রুমে ফেলে এসেছি। তা কি বলার জন্য কল দিল? তো জিজু সে নাকি 2 ঘন্টার জন্য অফিসে গেছে, আর এখন 4 ঘন্টা হতে চললো, বাট মশাইয়ের খবর নাই। ওহ কামন দি, জিজু হয়তো ইম্পর্টেন্ট কাজে আছে তাই লেট হচ্ছে, আর তুই বাচ্চাদের মতো করছিস। ও শোন, যা বলতেছিলাম, জিজু এখনই ফিরতে পারবে না, লেট হবে, তাই তোকে আমাকে আর তোর ননদিনীকে যেতে বললো। জিজু অফিস থেকে সোজা বিয়েতে অ্যাটেন্ড করবে।
হোয়াট? মেঘ এইসব বলছে? হ্যাঁ দি, বাট তুই এভাবে রেগে যাচ্ছিস কেন? কিছু না, তোরা খেয়ে নে, আমার খিদে নেই। আমি যে রেডি হয়ে নিচ্ছি, তোরাও খেয়ে রেডি হয়ে নে। আই এম সরি আলফা। আবুলদের কথা শুনে কিছুই বললাম না, শুনো না শোনার ভান করে কোনো রকমে খেয়ে রুমে চলে এলাম। যা, চলে গেল, কিছুই বললো না। যাকে সরি বলার বলে দিয়েছি। যাই, রেডি হয়নি। আদিবা কল করে পাগল করে দিচ্ছে, কেন এখনো যাচ্ছি না। শাওয়ার নিয়ে রুমে এসে কাবার্ড থেকে ড্রেস নিতেই দেখি একটা ড্রাগড রেড কালারের জর্জেট শাড়ি, গোল্ড স্টোনের কম্বিনেশনের শাড়িটা জাস্ট ওয়াও, সাথে জুয়েলারি। লেট না করে রেডি হয়ে নিলাম। 1.5 ঘন্টা ধরে রেডি হয়ে নিচে নেমে এলাম। দেখি পিচ্ছি রেডি হয়ে সোফায় বসে ফোনে গেম খেলছে। কিরে পিচ্ছি, তুই রেডি হয়ে গেলি? তোকে তো দারুণ লাগছে। হয়েছে হয়েছে, মেয়েদের সাজগোজ নিয়ে আলোচনা তো না করলেও চলবে। ওয়াও, কি লাগছে আবুলটাকে। লন্ডনে এত ছেলে দেখলাম, বাট ক্রাশ খেলাম না। এই আবুলটার উপর আমি ক্রাশ। হোয়াইট শুট, বুট, টাই, জেলদো, চুলে কপালে ছড়িয়ে আছে, হাতে রিচ ওয়াচ, শোকে সানগ্লাস, যা দেখে যে কোনো মেয়ে ক্রাশ খাবে। আই এম শিওর 100%। মিষ্টি ভাবি, আমি রেডি, চলো। আলফার গলা শুনতেই উপরে তাকাতেই মুখ থেকে অটোমেটিক অসাধারণ কথাটা বেরিয়ে গেল। কেন বলবো না, জাস্ট হোয়াইট অ্যাঞ্জেল লাগছে আলফাকে। হোয়াইট গাউন পরার সাথে হাতে ডায়মন্ডের ব্রেসলেট, অন্য হাতে ঘড়ি, কানে ডায়মন্ডের টপ, গলায় নেকলেস, চুলগুলো পাম করে ঝুটি করা, চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক আর হালকা মেকআপে জাস্ট অসাধারণ লাগছে আলফাকে। ভাই, মুখটা বন্ধ করে প্লিজ কার্ডটা বার কর, অনেকটা লেট হয়ে গেল। ও হ্যাঁ দি, আমি কার বের করছি, তোরা আয়। 8 ঘন্টা পর ফারহা, আদিল, আলফা ক্লাবের সামনে চলে আসে। আসলে আবির আর তন্নির বিয়ের জন্য শহরের সব থেকে নামি দামি ক্লাব বুকিং করা হয়েছে, আর ওরা ক্লাবের সামনে দাঁড়িয়ে আছে কারণ ওরা রুলস দিয়েছে যে জোড়ায় জোড়ায় ভেতরে প্রবেশ করতে হবে, না হলে কঠিন পানিশমেন্ট পেতে হবে তাকে। আর আদিল আর আদিবা তো একসাথে যেতে পারবে, বাট ফারহা ভেবে পাচ্ছে না কিছু। কি করবে? দাঁড়িয়ে মেঘের জন্য ওয়েট করবে নাকি চলে যাবে? এইসব ভাবতে ভাবতে গাড়ির দিকে চলে যাচ্ছিল, তখন পেছন থেকে কেউ বলে উঠল, হ্যাঁ ফারহা, কোথায় যাচ্ছ? পেছনে তাকাতেই দেখি লুচু আশপিটা দাঁড়িয়ে আছে। ওয়াও ফারহা, ইউ লুকিং সো গুড নিউজ অ্যান্ড হট। হোয়াট আর ইউ সেইং মিস্টার একে? ওহ নো, কি বললে? ফেললাম, এখন কি বলে সামলাই? লোক ফারহা, আই এম জাস্ট জোকিং। হোয়েট ইউ প্লিজ, ডোন্ট মি সিরিয়াস। ওকে, বাট ফাদার এমন জোকস আমার সাথে করবেন? গট ইট। ওকে ওকে, কুল কুল। তা কোথায় যাচ্ছ? ভেতরে না ঢুকে? আসবি ভাইয়া, দেখছো তো গেটে কী ধরনের রুলস করেছে, কাপল ছাড়া ঢুকতে পারবে না। আর সেই জন্য তো দি বাড়ি চলে যেতে চাইছে। ওহ গড, এই জন্য তো আমিও বাইরে দাঁড়িয়ে আছি। আবিরকে কল দিতে যাব, তখনই তোমাদের দেখতে পাই। বাই দ্য ওয়ে, মেঘ কোথায়? আমি না হয় সিঙ্গেল, বাট তুমি তো সিঙ্গেল না, তাই না? মেঘের কথা মনে আসতেই মনটা খারাপ হয়ে গেল। ইটস ওকে, না বলতে চাইলে প্রবলেম নেই। ভাইয়া, দির মুড অফ, জিজু অফিসে আটকে আছে তাই আসতে পারছে না। ইটস ওকে, মন খারাপ করো না। আচ্ছা চলো, আমার একসাথে ক্লাবের ভিতরে যাই। বাট কাপল ছাড়া তো ঢুকতে দিবে না তাহলে? আরে বোকা মেয়ে, আমি তো আছি, আমার সাথে চলো। এভাবে দাঁড়িয়ে না থেকে ওনার সাথে ভেতরে যাওয়াটাই বেটার। কি হলো, যাবে নাকি? এভাবেই দাঁড়িয়ে থাকবে? দি প্লিজ চলো, আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো? হ্যাঁ মিষ্টি ভাবি, চল না প্লিজ প্লিজ প্লিজ। ওকে ওকে ওকে, চলুন। আশফি, ফারহা, আদিল, আলফা একসাথে ক্লাবের ভেতর প্রবেশ করলো। হেই গাইজ, এত লেট করে কেন? আসলে আর বনু, তোর জন্য তোর বেস্তু সেই কখন থেকে ওয়েট করছে। এখন ওই দিকেই যে দেখ, মুখ বার করে বসে আছে। ওকে দেন, আমি তন্নির কাছে যাচ্ছি। আদিল, তুই আলফাকে সাথে রাখিস, আমি একটু পর আসছি। ওকে, আমি ওই দিকটা যাচ্ছি, ফ্রেন্ডের সাথে মিট করে আসছি।
ফারহাদ তন্নির সাথে দেখা করতে চলে গেল, আর আশফি তার ফ্রেন্ডের সাথে দেখা করতে। আর এদিকে আদিল ছটফট করছে হাদিবার সাথে দেখা করতে। কি হলো? আবুল মুড এমন করে রেখেছে কেন? হুম হুম। তা তোমাকে বলতে আমি বাধ্য নই। গট ইট। আমি আসছি এখন, আবার আমার পিছু পিছু এসো না। দি আমার সাথে তোমাকে থাকতে বলেছি বলে। আমি কিছুই বললাম না, জাস্ট হা হয়ে আবুলের কথা শুনে গেলাম। মাইসান, কোথায় আমার হবু বৌমা? ওহ কাম ওয়ান ডেট, তোমাকে দেখবো বলেই তো তোমাকে বিয়েতে এনেছি। ওয়েট করো, ঠিক দেখতে পেয়ে যাবে তোমার বৌমাকে। বাট ড্যাড, তোমাকে কাল রাতে যা বলেছিলাম করছো তো? ইয়েস মাইসান, মেঘের ফাওয়ার অফ ইটনি এখন আমার হাতে। সে ডেট সবটাই পসিবল হয়েছে টাকার জন্য। কি করতে না পারে টাকা। মেঘের সব বিশ্বাসের মানুষ কি কিনে নিয়েছি আমি আমার টাকা দিয়ে। তোর সাথে আমার আমার কোনো কথা নেই, যা তো এখান থেকে। ওকে, তুই যখন চাস না আমি এখানে থাকি তো চলে যাচ্ছি বলে রুম থেকে বেরিয়ে যেতে লাগলাম মজা করে, কারণ আমি তো জানি তন্নি এক্ষুনি আমাকে ডাক দিবে। এই ডেভিলের নানি, তুই আর একটা পাও এই রুম থেকে বার করিস তো তোর একদিন নয় আমার একদিন। দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। আমার মনে হয় পৃথিবীতে ওই আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড, যে কিনা বিনা স্বার্থে সবসময় আমাকে ভালোবাসা দিয়েছে। আর তাই তো আমার কলিজাটাকে খুব খুব ভালোবাসি। কিরে, আর কত আদিক্ষেতা দেখাবি? ছাড় তো আমাকে, জানা ঝিঝুকে জড়িয়ে ধর। এই ঝিঝু কই, দেখছি না যে। এই তো আমি, শালিকা। ও মাই গড, ঝিঝু আপনাকে কি হ্যান্ডসাম লাগছে না, আমি তো পুরো ক্রাশ। এই ফাজিল মেয়ে, তোর না একটু পর বিয়ে আবির ভাইয়ের সাথে, আর তুই এখন ক্রাশ খাচ্ছিস? এই শোন, বিয়ে হচ্ছে বলে ক্রাশ খেতে পারবো না, এই বাণীটা কোথায় লেখা আছে? হুম হুম। শালিকা, তোমরা কি এখন ঝগড়া করবে নাকি? না ঝিঝু, তা কেমন আছেন আপনি? আর এত লেট করলেন কেন? তা তো তোমার বেস্টও জানে। তোর নেই, তোরা কথা বল। আমি ওয়াশরুম থেকে আসছি। রুম থেকে বের হয়ে দাঁড়িয়ে আছি। ওয়েটার সফট ড্রিঙ্ক দিল, তা নিয়ে দেখছি সবাইকে। কেউ মিউজিকের সাথে ডান্স করছে, কেউ বা প্রেম করছে, আবার কেউ বা আড্ডা দিচ্ছে। হঠাৎই আমার অন্যদিকে চোখ গেল, আর সেদিকে আসতে আসতেই হেঁটে যাচ্ছিলাম। আদিবা প্লিজ জান, রাগ করো না প্লিজ। তুমি বোঝার চেষ্টা করো। তোমারই তো রুলস করেছো যে কাপল জোড় ছাড়া কেউ ভেতরে যেতে পারবে না। তখন আমি কি করব বলো? তাই বলে ওই মেয়েটার সাথে আসবে? তুমি জানো না তোমার পাশে অন্য কোনো মেয়েকে আমি সহ্য করতে পারি না। এই, তুমি আবার ওকে পছন্দ করো না তো? আরে কী সব বলছো? ওর মতো পাগড়ি মেয়েকে কেন আমি ভালোবাসবো? আমি তো তোমাকে ভালোবাসি। জানি না কেন না চাইতেই বারবার আলফার মুখটা ভেসে উঠছে। না, মেয়েটাকে খুব বেশি বকা দেওয়া হয়ে গেছে। ওর তো কোনো দোষ নেই, তারপরও বকাটা দিলাম। কি হলো, তুমি কি ভেবে যাচ্ছ? জান, কিস মি। হোয়াট? আদিবার কথা শুনেই আতকে উঠলাম। কি ব্যাপার, এভাবে আটকে উঠলে কেন? মনে হয় কখনো কাউকে কিস করনি? প্লিজ আদিল, এটা আমার ফার্স্ট কিস তোমার কাছ থেকে। দেখো আদিবা, এটা ঠিক না। বিয়ের আগে সকালে করা আলফার সাথে ঘটনাটা মনে পড়লো। আই ডোন্ট নো আদিল, তুমি কিস করবে কিনা তাই বলো, নয়তো আজকেও আমি ব্রেকআপ করব। ওকে ওকে করছি বলেই আস্তে আস্তে আদিবার কাছে এসে যেই কিস করতে যাব, তখনই সামনে দেখি আলফা দাঁড়িয়ে, আর ওর চোখে পানি টলমল করছে। মনটা খারাপ থাকায় এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছিলাম। হঠাৎ আবুলের গলা শুনতে পেলাম। এদিক ওদিক তাকাতেই দেখি একটা মেয়ে ওকে কিস করতে বলছে, আরও বারণ করছে। তাতে মেয়েটা রেগে ব্রেকআপের কথা বলতে আবুলটা রাজি হয়ে গেল। যখনই কিস করতে যাবে তখনই আমাকে দেখতে পায় আবুল। আমি আর এক মুহূর্তে না দাঁড়িয়ে ক্লাবের ছাদে চলে এলাম। কেন জানি না নিজের অজান্তে ভালোবেসে ফেললাম আমার আবুলটাকে। না, আমি ওদের মাঝখানে কখনো আসবো না, আই প্রমিস। উফ, কেন যে চোখের পানি বাদ ভাঙছে না বুঝতে পারছি না, বারবার চোখ ঝাপসা হয়ে আসছে। ফারহা, তুমি এখানে দাঁড়িয়ে কি ব্যাপার? নাথিং। আপনি এখানে কি করছেন? এই তো ড্রিঙ্কটা নিতে আসছিলাম, আর তখনই তোমাকে দাঁড়িয়ে থাকতে দেখে আসলাম। ও
মিট মাই ড্যাড। হ্যালো আঙ্কেল। হ্যালো মামনি, কেমন আছো? ওহ সরি, তুমি বলে ফেললাম। ইটস ওকে আঙ্কেল, আমি তো আপনার মেয়ের মতো, তুমি বলতেই পারেন। মেয়ে নয় বলো, বৌমা। আঙ্কেল কিছু বলবেন? না 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 মামনি, কিছু না। কিছুক্ষণ পর আবির আর তনির বিয়েটা সম্পূর্ণ হয়, কিন্তু ফারহা একবারের জন্য মেঘের দিকে তাকায়নি। তবে মেঘ অনেকবার ট্রাই করেছে কথা বলার, কিন্তু ফারহা রাজি হয়নি। অন্যদিকে আদিল ওর ব্যবহারের জন্য আলফার কাছে সরি বলতে চেয়েছে, বাট ওকে কোথাও খুঁজে না পেয়ে মেঘের কাছে জানতে চায় আলফা কোথায়। মেঘ জানায় যে ওর নাকি শরীর খারাপ লাগছিল, তাই ক্যাব বুক করে বাসায় চলে গেছে। আর তা শুনে আদিলের খুব গিল্টি ফিল করছে। শোন তন্নি বেবি, তুই সবসময় ভাইয়াকে ট্রাস্ট করবি, বোঝার চেষ্টা করবি, বিশ্বাস করবি। ভাইয়ের নামে যদি কিছু শুনিস তো আগে তুই ভাইয়ের কাছে জিজ্ঞাসা করবি এটা সত্য কিনা, তারপর অন্য সব। ও মাই ডিয়ার বেস্টু, তোর সব কথা মেনে চলার আমি চেষ্টা করব। তবে তোর অন্য একটা কথা বলার আছে যেটা সেদিন বলতে চেয়েছিলাম। আর তোর আমাদের বাসায় আসার কথা ছিল, বাট তুই সিক হয়েছিলি তাই আসিসনি, আর বলাও হয়নি। আচ্ছা তা এখন বল। আদিল আর আদিবা একে অপরকে ভালোবাসে। হোয়াট? প্লিজ দোস্ত, রাগ করিস না। ওকে রাগ করলাম না। আচ্ছা তুই আমাকে একটা কথা বল, তুই তোর ননদিনীকে কতদিন ধরে চিনিস? এই তো মাত্র কয়দিন। কেন? আমি তোর ননদিনীকে চিনি 2 মাস আগে থেকে। ওয়েট, তোকে কিছু দেখাই। হোয়াট? 2 মাস আগে থেকে কোথায় কিভাবে চিনিস তুই? আর ঠিক এইগুলো কি? দেখ তোর ননদিনের আসল রূপ। ছি আদিবা, এত বাজে খারাপ মেয়ে আমার জানা ছিল না। তার মানে ও এতদিন আদিলের সাথে অভিনয় করেছে? হ্যাঁ অভিনয় করেছে। আর তুই তো জানিস আমি আমার ফ্যামিলির জন্য কতটা হিংস্র হতে পারি। আমার আসল রূপ এবার বের করতেই হবে তন্নি, নয়তো সব শেষ হয়ে যাবে। তুই আবার তোর ওই রূপে ফিরে আসবি, কিন্তু জিজু সে তো জানে না তুই আন্ডারগ্রাউন্ডের ডেভিল কুইন। তোর কথাই সেখানে শেষ কথা ফারহা। জিজু যদি জেনে যায় তখন কি হবে? আর তুই কেনই বা ওর রূপে ফিরে আসতে চাস? ওয়াই ফারহা, ওয়াই? দি ফারহা আর তন্নি কথা বলছিল, হঠাৎ আদিল পেছন থেকে দি বলে ডাক দেওয়ায় তন্নি ফারহা দুজনেই ঘাবড়ে যেয়ে পেছনে তাকাতেই দেখে আদিল। আদিল, তুই এখানে? তন্নি আপু আর দি আমার সাথে আয় বলেই আদিল চলে যেতে লাগলো। তন্নি আর ফারহা কিছু না বলে আদিলের পিছু পিছু যেতে থাকে। টেরেসে চলে আসে। কিরে আদিল, টেরেসে নিয়ে আসলি কেন? আবার দরজাটাও অফ করে দিচ্ছিস? ট্যারেসের দরজা অফ করে দিলাম কারণ আমি চাই না কেউ আমাদের কথা শুনুক। বুঝতে পেরেছিস তোরা? আমার কথা শোন পিচ্ছি। আমি কিছু শুনতে চাই না দি। তুই আমাকে কথা দিয়েছিলি তুই আর কখনো তোর ওই অন্ধকার জীবনের সাথে সংযোগ রাখবি না। বল, বলেছিলিস কি না? কী হলো বল, অ্যান্সার মি ড্যাম ইট। কাম ডাউন পিচ্ছি। আচ্ছা তুই আমাকে বল, তুই কি চাস আমাদের ফ্যামিলিটা শেষ হয়ে যাক? মানে তুই কি বলছিস এসব? তোর কি মাথা খারাপ হয়ে গেল না কি? আদিল, ফারা কি বলতে চায় তার তো ভালো করে শোনা উচিত, তারপর তুই বলিস প্লিজ। ওকে দি বল তুই, আমি শুনছি। আদিল, আমাদের ফ্যামিলির সাথে অনেক বড় কনস্পিরিয়েন্সি করা হচ্ছে। হোয়াট, কি বলছিস তুই? হ্যাঁ পিচ্ছি, ঠিক বলছি। আর এখনই যদি সবটা হাতে কন্ট্রোলে না নিতে পারি তো সব শেষ হয়ে যাবে। বাট কে এসব করলো দি? এই কনস্পিরিয়েন্সের পেছনে শুধু একজন নয়, একাধিক জন জড়িত। হ্যালো, ফোনের ওপাশে একজনও যেন বেঁচে না থাকে। আর শোন, জাস্ট আধা ঘন্টা টাইম দিলাম, তার ভেতরে কাজটা শেষ করে আমাকে ইনফর্ম করবি। আর তা যদি না হয় তো তোরাও কেউ আর বেঁচে থাকতে পারবি না, আন্ডারস্ট্যান্ড? ফোনের ওপাশ থেকে সাথে আর একটা কাজ করতে হবে। আমি একটা ছবি পাঠাচ্ছি, ছবি দেখে লোকটাকে কিডন্যাপ করতে হবে, বাট কাজটা কেয়ারফুলি করতে হবে। ধরা খাওয়ার যেন কোনো চান্স না থাকে, ওকে? ফোনের ওপাশ থেকে ছবি আর ডিটেলস মেসেজ করে দিচ্ছি। আরেকটা কথা, লোকটা যে ক্লাবে, আমিও সেই ক্লাবে আছি। আই থিঙ্ক তোমাদের খুঁজে পেতে কষ্ট হবে না। রাখছি। ফোনের ওপাশ থেকেও ফোনটা কেটে দিল। সাথে সাথে ছবি সহ ডিটেলস মেসেজ করে দিলাম। তুই কাকে কিডন্যাপ করেছিস আর কাকে মার্ডার করবি? আদিল, তুই শান্ত হ।
তোর দি যা করেছে ওকে তাই করতে দে, এতে তোদের ভালো হবে। পিচ্ছি, তোর কাছে আমি যদি কিছু চাই তো তুই কি আমাকে দিবি? এইভাবে কেন বলছিস তুই? আমার এই জীবনটা তো তোরই দান। তুই যদি রাস্তা থেকে আমাকে তুলে না আনতি আর তোর মৃত্যু ভাই আদরের জায়গা না দিতি, আমাকে নিজের আপন ভাইয়ের মতো মানুষ না করতি, তাহলে আজ আমি কোথায় থাকতাম? হয়তো কোনো নর্দমায় আমার স্থান হতো। কিন্তু তুই আমাকে নতুন জীবন দিয়েছিস, ভালোবাসা দিয়েছিস। এটা আমি কি করে ভুলে যাই বল? তোর জন্য আমার জানটাও হাজির। তোকে আমি কতবার বলেছি এইসব পুরনো কথা কখনো উঠাবি না, তারপরেও আস আবার। তুই বল, তুই কি চাস? আমি চাই তুই আলফাকে বিয়ে করিস। দির কথা শুনে মনে হচ্ছে আমার পুরো পৃথিবীটা নড়ে উঠল। কি চাইলো দি? আমার ভাবতেই চোখের কোণে পানি চলে এলো। দি যাতে দেখতে না পাই তাই তাড়াতাড়ি করে চোখের পানিটা মুছে ফেললাম। দি, আমি রাজি আলফাকে বিয়ে করতে। আমি জানি পিচ্ছি তোর কতটা কষ্ট হচ্ছে। তোর ওই চোখের পানি আমার চোখে পড়বে না, এই কখনো হতে পারে না। তুই একবারও পাল্টা প্রশ্ন করলি না। কেন তোকে বিয়ে করতে বললাম? এত ভালোবাসিস তোর এই বোনকে? ভাবতেই চোখে পানি চলে এলো। দি, তোকে একটা কথা বলার ছিল। জানে তুই কি বলতে চাস। ওয়েট পিচ্ছি, হ্যালো। বস, কাজ কমপ্লিট। আর সেকেন্ড কাজটা? বস, সেই গাইজ শেষ। লোকটাকে আমাদের পুরনো গ্রাউন্ডে আটকে রেখেছি, চোখ মুখ বেঁধে। গুড জব, বাট কেউ কিছু বুঝতে পারেনি তো? বস, লোকটা যে গাড়িতে বসে যাচ্ছিল সেই গাড়ি সহ কিডন্যাপ করে, তবে মাঝপথে গাড়িটা ছেড়ে আগুন ধরিয়ে দিতে, যাতে সবাই বুঝতে পারে একটা অ্যাক্সিডেন্ট যে লোকটি মারা গেছে। আর আমাদের কেউ দেখেনি। ইভেন লোকটিকে কিডন্যাপ করার সময় ক্লাবের সকল সিসি ক্যামেরাগুলো স্টক করে কাজ শেষ করে আমরা চালু করে দিয়েছি। বাহ, গুড জব। তোমাদের টাকা তোমাদের অ্যাকাউন্টে ঠিক মতো পৌঁছে যাবে। ওকে, লোকটির খেয়াল রাখবে, ঠিক আছে? রাখছি। বস, আমার একটা ইনফরমেশন দেওয়ার ছিল। হোয়াট? বস, মিক্সারের পিএ আসফির বাবা আর আসফির সাথে হাত মিলিয়ে পাওয়ার অফ অ্যাটর্নির সাথে কোম্পানির কনফিডেন্সিয়াল ইনফরমেশনগুলো হাত করে নিয়েছে। এস আই নো দ্যাট। এবার শোন মন দিয়ে একটা কথা, ম্যানেজারকে কল দিয়ে একে গ্রুপ অফ কোম্পানির যত শেয়ার আছে সবটা ডাবল দাম দিয়ে কিনে নিবে, সাথে মেগের যত শেয়ার আছে তাও কিনে নিবে, তবে তা একের ম্যানেজারের কাছ থেকে। বস, ম্যানেজারের কি রাজি হবে? ইউ ইডিয়েট বয়, টাকা দিয়ে কিনে নাও ম্যানেজারকে। গট ইট? ওকে বস। কলটা কেটে দিয়ে তন্নি আর আদিলের দিকে তাকাতেই দেখি ওরা আমার দিকে হা করে তাকিয়ে আছে। তোরা এইভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন? দি, আমার সত্যি ভয় লাগছে। তোর চোখ মুখ এতটা হিংস্র হয়ে আছে, মনে হয় তুই আজ সব শেষ করে দিবি। আদিল, তোকে একটা কথা বলা হয়নি। কি তর্নিয়াবু, বলো আমাকে। ফারহা, তুই আদিলকে ছবিগুলো দেখা প্লিজ, নয়তো আদিল তোর কথা মেনে নিয়েও বিয়ে করতে পারে, বাট পরে হয়তো তোকে বিয়ের জন্য দায়ী করতে পারে। ফোনের পিকগুলো বের করে পিচ্চির কাছে দিলাম। আমার মুখের ভাষা হারিয়ে গেল পিকগুলো দেখার পর। দাঁড়িয়ে না থাকতে পেরে ধুম করে নিচে বসে পড়লাম। পিচ্ছি, তুই নিজেকে সামলা। এখন তুই বল, কোনো বোন কি পারবে তার আদরের ভাইকে কোনো নোংরা মেয়ের পাল্লাই ফেলতে? আই এম সরি দি, আমি ভুল করেছি। আমার নিজেরই ঘৃণা করছে এটা ভেবে যে এতদিন ধরে আমি একটা নোংরা মেয়ের সাথে রিলেশন রেখেছি। পিকগুলোতে আদিবা খুব অন্তরঙ্গভাবে অনেকগুলো ছেলের সাথে পার্কে হোটেলে বাজেভাবে আছে। ছি, কতটা নোংরা মেয়ে ভাবতেই আমার চোখগুলো ঝাপসা হয়ে গেল। পিচ্ছির চোখ মুছে নিচে চল, তো জিজু মেসেজ দিয়েছে, গাড়ি নিয়ে ওয়েট করছে নিচে। আর আলফা তো বাড়িতে একা আছে, চল আমাদের এখন বেরোতে হবে। চোখ মুছে হ্যাঁ দি, চল। দি, আমি নিচে চলে এলাম আর তর্নিয়াবু আর আবির ভাইয়া তোদের বাড়ির উদ্দেশ্যে বার হয়ে গেল। শালাবাবু, তোমার চোখ মুখের এই অবস্থা কেন? ও কিছু না জিজু, চলো, দেরি হয়ে যাচ্ছে। আমাদের আর আলফার জন্য খাবার প্যাক করে নিয়েছো তো? গাড়িতে রাখা আছে, তোমরা গাড়িতে উঠো। আমি সামনের সিটে মেঘের পাশে বসলাম আর পিচ্ছি পেছনের সিটে বসলো। মেঘ গাড়ি ড্রাইভ করতে করতে কয়েকবার আমার দিকে তাকিয়েছিল, কিন্তু আমি দেখেও না দেখার ফান করে থাকলাম। বাড়ি ফিরে প্রথম আলফার রুমে গেলাম, দেখি দরজা ভেতর থেকে লক করা। অনেকবার আলফার নাম ধরে ডাকার পরেও দরজা না খোলার পরে আমি মেঘকে ডাকলাম, মেঘ, মেঘ। পিচ্ছি, তোরা কোথায়? প্লিজ তাড়াতাড়ি আয়। কি হয়েছে কুইন? কি হয়েছে দি? দেখো, আলফাকে কতবার ডাক দেওয়ার পরেও দরজা খুলছে না।
প্লিজ দরজা ভাঙো, আমার খুব ভয় লাগছে। মেঘ আর আদিল দুজনে মিলে দরজাটা ভেঙে ফেললো। আমরা ভেতরে ঢুকে যা দেখলাম তা দেখার জন্য মোটেও কেউ প্রস্তুত ছিলাম না। মেঘ আর আদিল দুজনে মিলে দরজাটা ভেঙে ফেললো। আমরা ভেতরে ঢুকে যা দেখলাম তা দেখার জন্য মোটেও কেউ প্রস্তুত ছিলাম না। আলফা কি হলো বোন? উঠ, দেখ আমি তোর ভাই মেঘ। উঠ বোন। মেঘ মাথা ঠান্ডা করো, আলফা অনেকগুলো ঘুমের ওষুধ খেয়েছে আর এক্ষুনি তার পেট থেকে সব বের করতে হবে। বাড়িতে হসপিটালে নিতে নিতে অনেক দেরি হবে। হ্যাঁ, তাই যা করার এখন আমাদের করতে হবে। মেঘ, পিচ্ছি, তোরা আলফাকে উঠিয়ে বসা, আমি এক্ষুনি কিচেন থেকে আসছি। ওকে দি। আমি কিচেন থেকে লবণ পানি নিয়ে আসলাম, দেন আলফাকে খাইয়ে দিলাম। কুইন, এটা তুমি কি খাওয়ালে ওকে? এত বমি করছে। জিজু দি একদম ঠিক কাজ করেছে। আলফার বমি করাতে পেটে থাকা সব ঔষধ বের হয়ে গেছে। মেঘ, তুমি ডক্টরকে কল করেছিলে? হ্যাঁ, ডক্টর অন দ্য ওয়ে। কিছুক্ষণ পর ডক্টর এসে আলফার পালস চেক করে ইঞ্জেকশন দিয়ে দেয়। ডক্টর, আলফার কি অবস্থা এখন? সময় মতো বমি করিয়ে ওষুধ বার করে ফেলাতে আলফা এখন বিপদমুক্ত। তবে দেখবেন যেন টেনশন মুক্ত থাকে, আর এখন কিছুক্ষণ ঘুমোবে, তারপর জ্ঞান ফিরবে। ওকে ডক্টর, কোনো মেডিসিন নিতে হবে? না, এখন কোনো মেডিসিন দিচ্ছি না, তবে বেড রেস্ট থাকতে হবে ওকে। তাহলে আমি এখন আসি। ওকে ডক্টর, চলুন আমার সাথে। মেঘ ডক্টরকে গিয়ে দিতে গেল। দি, কিছু না মনে করলে আমি কি আলফার পাশে থাকতে পারি? তুই এত বোকা কেন রে? তোর বউ, তুই পাশে থাকবি না তো অন্য বাড়ির লোক পাশে থাকবে? কে কার পাশে থাকবে কুইন? রুমে আসতে আসতে কুইন আর শালাবাবুর কথা শুনলাম। মেঘ, তোমার সাথে আমার কিছু কথা আছে, খুব আর্জেন্ট কথা। আই নো এভরিথিং মাই কুইন। হোয়াট? কি জানো তুমি? কি ব্যাপার, জিজু কি কিছু সন্দেহ করেছে নাকি? কি ব্যাপার? তোমরা ভাই বোন এমন ঘাবড়ে গেলে কেন আমার কথা শুনে? কি বলছো মেঘ? ঘাবড়ে কেন যাব? কুইন, আমার কোনো আপত্তি নেই আলফা আর শালাবাবুর বিয়েতে, তবে আমার একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন জিজু? বলো মেঘ, তোমার কন্ডিশন কি? কন্ডিশনটা হচ্ছে, কে কল দিল মেঘ? আসবি। আসবি এখন কল করছে কেন? কোনো প্রবলেম হলো নাকি? বলতে বলতে কলটা রিসিভ করলাম। হ্যালো। হ্যালো দোস্ত। কি হলো আসবি? তুই তুই কাঁদছিস কেন? ইজ এভরিথিং ওকে আসবি? নট ওকে মেঘা, মাই ড্যাড ইজ নো মোর। সব শেষ হয়ে গেল। কি বলছিস তুই? আমাকে আমাকে সবটা খুলে বল প্লিজ। আঙ্কেলের কি হয়েছে? আর তুই কি বলছিস আঙ্কেল আর নেই মানে? কয়েক ঘন্টা আগেও তো আঙ্কেলকে একদম ফিট দেখলাম, হঠাৎ করে কি হয়ে গেল? আমি কিছুই বুঝতে পারছি না। সবটা ঠিক ছিল, বিয়ে বাড়ি থেকে ড্যাড গাড়ি নিয়ে বার হয়ে যায়, তারপর মেন রোড গাড়িটা অ্যাক্সিডেন্ট করে। তবে তা জানা যায়নি। ড্যাড সহ গাড়িটা আগুনে পড়ে গেছে। তুই কোথায়? প্লিজ আমার বাড়িতে আই। বলে এই ফোনটা কেটে দিল আশফি। আশফির ড্যাডের মৃত্যুটা আশফি মেনে নিতে পারেনি, তাই পাগলের মতো বিহেভ করছে। হ্যালো হ্যালো আসবি? যা, কলটা কেটে দিল। কুইন, আমাকে যেতে হবে এক্ষুনি। কোথায় যাবে? আর কার কি হয়েছে? আশফির ড্যাড নাকি আজ বিয়ে বাড়ি থেকে বার হয়ে যাওয়ার পর অ্যাক্সিডেন্ট করে, আর গাড়িটা সহ আঙ্কেল নাকি পুড়ে মারা যায়। হোয়াট আর ইউ সেইং মেঘ? আঙ্কেল আর বেঁচে নেই? ও মাই গড! হ্যাঁ, আর আমাকে এক্ষুনি আশফির কাছে যেতে হবে। বেচারা একা আছে বাড়িতে, কি অবস্থা কে জানে। হ্যাঁ মেঘ, এখন তোমার আশফির পাশে থাকতে হবে, তুমি যাও। হ্যাঁ জিজু, আপনি যান, আমি আছি তো বাসায়। কুইন, তুমি আলফার দিকে খেয়াল রেখো, আর ওর জ্ঞান ফিরলে আমাকে একটা মেসেজ করে দিও। ওকে, ঠিক আছে, তুমি নিশ্চিন্তে যাও। আচ্ছা বাই, নিজেদের খেয়াল রেখো। তুমিও। বাট মেঘ, আমাকে ওখানকার সব খবর জানিও কিন্তু, নয়তো আমার টেনশন হবে। ওকে কুইন। মেঘ আশফির বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে যায়, আর এদিকে ফারহা তার বাকি প্ল্যানগুলো সাজাতে থাকে। পিচ্ছে, আমি ভেজিটেবল স্যুপ করে দিয়ে যাচ্ছি, আলফার জ্ঞান ফিরলে ওকে খাইয়ে দিস, ওকে? তুই কি কোথাও বের হচ্ছিস তুই? হ্যাঁ, আমি এখন একটু বের হব, তবে আলফার জ্ঞান ফিরলে আমাকে কল দিবি, আমি চলে আসবো। ওকে দি, তবে যা করবি একটু সাবধানে করিস প্লিজ, আমি কিন্তু টেনশন থাকবো। ইউ ডোন্ট ওয়ারি পিচ্ছি, টেনশন করার মতো কিছু হয়নি, বুঝলি?
ফারহা আলফার জন্য স্যুপ তৈরি করে রেখে আসে ওর রুমে। তারপর নিজের রুমে গিয়ে শাড়ি পাল্টে কালো পুরো হুডি আলা স্যুট বুট পরে বাড়ির পেছন থেকে বার হয়ে যায়। আর বাড়ির পেছনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে ফারহার লোক। নিখিল, তোমাকে এখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে কেউ দেখেনি তো? নো বস, আপনি যেভাবে মেসেজে বলেছিলেন আসতে ঠিক সেইভাবে এসেছি, কেউ দেখতে পায়নি, ইভেন মেঘ স্যারের সিকিউরিটিও দেখতে পায়নি। গুড জব। এখন সেই পুরনো গোডাউনে নিয়ে চলো। ইয়েস বস। নিখিলকে নিয়ে সোজা পুরনো গোডাউনে চলে এলাম, যেখানে আশফির ড্যাডকে আটকে রেখেছি। বস আমরা এসে গেছি। নিখিল, আমার আর্মসগুলো কোথায়? বস সব রেডি আছে, এই নিন। এখন যে ভেতরে দেখে আসি ব্যাটা কে। আস্তে আস্তে গোডাউনের ভেতরে ঢুকে গেলাম। তারপর আশফির ড্যাডকে যে রুমে রাখা হয়েছে সেই রুমে চলে গেলাম। কে কে ওখানে? আমাকে কেন এখানে বেঁধে রাখা হয়েছে? বলো, কার কি ক্ষতি করেছি আমি? রুমটা অন্ধকার আর আশফির ড্যাডের চোখে কাপড় বাঁধার জন্য আমাকে দেখতে পায়নি। বস এখন কি এখানেই লোকটাকে শেষ করে দিবেন? না নিখিল, বাইরে চল, ওখানেই কথা হবে সব। নিখিল লোকটার চোখের বাঁধন কোনো মতে খুলবে না, আর 8 থেকে 10 জন গার্ড পাহারায় থাকবে। ওনার যেন কোনো কিছুতেই অসুবিধা না হয়। তবে ওনার সামনে কথা বলবে মুখে কাপড় দিয়ে, যাতে তোমাদের না দেখতে পেলেও ভয়েসে চিনতে না পারে। ওকে? ওকে বস। আর একটা কাজ আছে তোমার জন্য। বস আপনি শুধু আদেশ করুন, বাকিটা আমরা সামনে নিচ্ছি। এই যে ছবিটা দেখতে পাচ্ছ? ইয়েস বস, এখানে তো দুজনের ছবি, একজন ছেলে আর অন্যজন মেয়ে। ছেলেটির নাম নিলয় চৌধুরী আর মেয়েটির নাম যারা। এদের ট্রেস করো, ওদের আমার চাই, সেটা যত তাড়াতাড়ি করে সম্ভব। বস কাজটা হয়ে যাবে, তবে কিছু ফাইল দেওয়া ছিল আপনাকে। ওকে, তাহলে ফাইলগুলো আমাকে ইমেইল করে দিও, আমি দেখে নিব। দি আলফার জ্ঞান ফিরেছে, তবে ও কিছুতেই আমার হাতে খেতে চাইছে না। বারবার বেড থেকে ওঠার চেষ্টা করছে। তুমি প্লিজ আসো জলদি, তোমার ননদিনীকে আমি সামলাতে পারছি না। নিখিল, আমাকে এক্ষুনি যেতে হবে, তবে তুমি আমাকে ইমেইলটা করতে ভুলবে না। ওকে? আমার দলের ভেতর এই নিখিল আর নেহাকে খুব বিশ্বাস করি, কারণ এরা কখনো আমার বিশ্বাস ভঙ্গ করেনি। তবে যেদিন করবে সেদিন ওদের জীবন শেষ দিন। আর নেহালকে কিছু বিশেষ দায়িত্ব দিয়ে লন্ডন পাঠিয়েছি, তাই এখানকার কাজগুলো নিখিল সামলায়। ইয়েস বস। গাড়ি নিয়ে সোজা বাড়ির পেছনে রেখে পেছনের দরজা দিয়ে বাড়িতে ঢুকলাম। দেন চেঞ্জ করে আলফার রুমে ঢুকে যা দেখলাম তা দেখে আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। আমার কিউট ননদিনীকে পিচ্ছি বেডের সাথে হাত পা বেঁধে স্যুপ খাওয়াচ্ছে, আর আলফার আগে ফসফস করছে, এভাবে জোর করে খাওয়ানোর জন্য। ওই তো মিষ্টি ভাবি এসে গেছে। এবার দেখো চান্দু তোমাকে কেমন বকা খাওয়ায়। মিষ্টি ভাবি দেখো তোমার ভাই আমার উপর কেমন নির্যাতন করছে, হাত পা বেঁধে খাওয়াচ্ছে। না দি, ও মিথ্যে কথা বলছে। দেখো না, খাওয়ার এত বাহানা করে যে না পেরে হাত বেঁধে আমাকে ওকে খাওয়াতে হচ্ছে। সবই তো চোখের সামনে দেখছি। তালফা বেবি, তুমি খেতে চাচ্ছ না কেন? মিষ্টি ভাবি তুমিও তোমার ভাইয়ের দলে। আমাকে কেউ ভালোবাসে না। এই মেয়ে চুপ একদম, এত বাজে বকে কি করে আল্লাহ মাহবুদ জানে। এই বজ্জাত আবুল, চুপ, একদম চুপ। আমাকে এত বকার রাইট কে দিয়েছে? আমি কি তোর বউ লাগি? আলফার কথা শুনে খুব হাসি পাচ্ছে। পাগলি মেয়ে একটা, রাগের মাথায় কি যে বলছে সে নিজেও জানে না। এই বজ্জাত আবুলের মতো হাসো কেন? আমি কি এমন বললাম? পিচ্ছি, আলফার হাত খুলে দে আগে। বাট দি ও তো। স্টপ পিচ্ছি, যা বলছি তাই কর। আর আলফা বাকি স্যুপটা খেয়ে নাও, তারপর ঘুমিয়ে পড়ো। তবে তুমি ভেবো না আজ যে ভুলটা করেছো তার শাস্তি তুমি পাবে না, কাল পাবে তোমার কাছের শাস্তি। মিষ্টি ভাবির কথা শুনে চোখে পানি এসে গেল, কারণ কখনো মিষ্টি ভাবি এরকম রুড বিহেভ করেনি। দেখলাম আলফার চোখে পানি, তার মানে দির বিহেভের জন্য হার্ড হয়েছে। কিন্তু আজ তুমি কাজটা করে ঠিক করোনি আলফা। আমি জানি আমার উপর অভিমান করে কাজটা করেছো,
তুমি নিজেরই অজান্তে আমাকে ভালোবেসে ফেলেছ, তা মুখে প্রকাশ করতে পারছো না। তবে আমি তোমাকে ভালোবাসতে পারবো কি না জানি না, তবে তোমাকে কখনো কষ্ট পেতে দেব না আমি। আই প্রমিস ইউ আলফা। এই পেতনি, এত কান্নার কি আছে? দি যা বলেছে ঠিকই বলেছে। এখন নিজের হাতে খাও, নয়তো দিয়ে এসে আবার রাগ করবে। আর কি যেন বলেছিলে তখন তখন কোন রাইটে তোমার সাথে এমন করি, তাই তো? কাল সেটা জানতে পারবে। এখন ঝটপট স্যুপটা শেষ করো, নয়তো দিকে আবার ডাক দেবো। এটা নিশ্চয়ই তোমার জন্য সুখময় হবে না? উফ, এই আবুলটার কথা সব মাথার ওপর দিয়ে যাচ্ছে। কী সব বলছে কিছুই বুঝতে পারছি না। একবার বকা দেয় তো আবার ভয় দেখানো, আর কিসব রাইটের কথা বলছে। উফ, মাথাটা খুব ধরেছে, তাই মাথায় ধরে বসে আছি। কি হলো, মাথায় পেন হচ্ছে? ওয়েট, আমি পেন কিলার দিচ্ছি। নো থ্যাঙ্কস, আপনাকে কষ্ট করতে হবে না, কিছুক্ষণ ঘুমোলে ঠিক হয়ে যাবে। এই মেয়ে, একটু চুপ থাকতে পারো না? এই নাও পেন কিলার। আবুলটার ধমক শুনে চুপচাপ ঔষধ খেয়ে নিলাম, তারপর শুয়ে পড়লাম কোনো কথা না বলে। ওহ গড, মেয়েটা আমার ধমক শুনে চুপচাপ ঔষধকে শুয়ে পড়লো, ভাবা যায়? লাইট অফ করে দিয়ে আমি আমার রুমে চলে এলাম, বাট কোনো কিছুতেই শান্তি পাচ্ছি না। তাই আবার আলফার রুমে চলে এলাম। আলফার পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ওর পাশে ঘুমিয়ে পড়ি। রুমে এসে সেই কখন থেকে নিখিলকে কল করে যাচ্ছি, বাট ফোনটা রিসিভ করছে না। টেনশন হচ্ছে, ছেলেটা কোনো বিপদ হলো না তো? ফোন কেটে আবার ফোন করতে যাব, তার আগেই মেঘের কল আসলো। রিসিভ করে, হ্যালো মেঘ, আশফি ভাইয়ের কি অবস্থা এখন? কুইন, আশফি তো পাগলের মতো কাঁদছে, কিন্তু আঙ্কেলের আগুনে পুরো বডিটাও না পেয়ে পাগলের মতো করছে, সামলাতে হিমশিম খাচ্ছে। ও, তাহলে তুমি আজ ওখানে থাকো। আমিও তাই ভাবছি। বাট কুইন, বোন কেমন আছে? জ্ঞান ফিরেছে ওর? কি কারণে ওই কাজটা করেছে? কি বলেছে? ওহ, কাম ডাউন মেঘ, তুমি টেনশন করো না, সব ঠিক আছে এখানে। আলফার জ্ঞান ফিরেছে, আদেলুকে স্যুপ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। আর কি যেন বললে, কি কারণে ও এইরকম করলো তা হয়তো আমি কিছুটা বুঝতে পারছি। তুমি বাড়িতে ফিরো, তারপর বলবো ওকে। ওকে, তোমার উপর সম্পূর্ণ ভরসা আছে আমার। আচ্ছা, রাখছি এখন। কুইন, আরেকটা কথা ছিল, কাল আমি বাড়িতে নাও আসতে পারি। কাল আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। আচ্ছা। ওকে কুইন, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। ফোনটা কাটতেই নিখিলের কল। হ্যালো বস। হ্যাঁ নিখিল, বলো। তোমাকে অনেকবার কল দেওয়ার পরেও কেন রিসিভ করলে না? সরি বস, আপনার ফোনটা না ধরার কারণ হচ্ছে আমার উপর অ্যাটাক হয়েছিল। হোয়াট? কার এত বড় কলিজা যে আমার দলের লোককে অ্যাটাক করে? বস, এটা কিংয়ের দলের কাজ। আমাকে অ্যাটাক করে ট্রাক ভাড়া মাল নিয়ে গেছে। হোয়াট আর ইউ সেইং? ড্যাম ইট, ট্রাক নিয়ে গেছে মানে? তুমি কি করতেছিলে? বস, আমি একা থাকায় প্রায় 30 জনের সাথে ফাইট করতে পারিনি। তোমাকে খবর নিতে বলেছিলাম আমি, কে এই ডেভিল কিং আন্ডারওয়ার্ল্ডের দি ড্রাগ ডেভিল কুইন এর সাথে পাঙ্গা নেই। বস, আমরা যেমন কাজের শেষে কিউ চিহ্ন রেখে আসি, আর আপনারকে আজ পর্যন্ত যেমন কেউ দেখেনি, ঠিক তেমনই এই ডেভিল কিংয়ের কাজ শেষ কে চিহ্ন ব্যবহার করে আর কেউ এই ডেভিল কিংকে দেখিনি। ওকে, জাস্ট এই ইনফরমেশন নাও যে মাল ভর্তি ট্রাক কোথায় আছে। ওকে? ইয়েস বস। ওকে বস। ফোনটা কেটে কাবার্ড থেকে ল্যাপটপটা বের করে ইমেল চেক করতে বসি। আমি জাস্ট হা হয়ে যাচ্ছি আশফি বজ্জারটার প্ল্যানিং দেখে। মেঘের সব প্রপার্টি হাতিয়ে নেওয়ার জন্য এত কিছু করলো, আর মেঘ কিছুই বুঝতে পারেনি। হাউ? মেঘ তো এতটাও বোকা না। তাহলে এগুলো কিসের ছবি? ক্লিয়ার তো বোঝা যাচ্ছে না, জুম করে দেখি। ও মাই গড, এইসব কি? তার মানে কালই সব বোঝা যাবে। কিছুক্ষণ শুয়ে রেস্ট নেওয়ার জন্য বেডে শুয়ে পড়ার সাথে সাথে ঘুমিয়ে পড়লাম। আশফি দোস্ত, নিজেকে সামলা, এভাবে ভেঙে পড়লে চলবে বল? আঙ্কেল আত্মা কষ্ট পাবে না? মেঘ, আমার সত্যি এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে ভাবার নেই। ডক্টর প্লিজ ওকে মেডিসিন দিন যাতে ও শান্ত হয়ে যায়। ইউ ডোন্ট ওয়ারি মিস্টার চৌধুরী, আমি এক্ষুনি একটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি।
কাল সকালের আগে ওনার ঘুম ভাঙবে না। ডক্টর আশফিকে ঘুমের ইঞ্জেকশন দিল। তার কিছুক্ষণ পর আশফিক ঘুমিয়ে পড়লে মেঘ গেস্ট রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে জাস্ট ওয়াশরুম থেকে বার হলাম, তখনই ফোনটা বেজে উঠলো। রিসিভ করলাম। হ্যালো বস, আমাদের কাছে ইনফরমেশন আছে। কি ইনফরমেশন? বস, আমাদের কাছে ইনফরমেশন আছে যে ডেভিল কুইন গ্রুপের লিডার কাল মালবাহী ট্রাক নেওয়ার জন্য সরাসরি আমাদের উপরে অ্যাটাক করবে। গ্রেট, যাক এত বছর পর দ্য ডার্কের ডেভিল কুইনের দেখা পাবো ভেবেই আমার ঠোঁটের কোণে পৈশাচিক হাসি ফুটে উঠল। বাট বস, কাল যে কোন সময় ওরা আমাদের উপর অ্যাটাক করতে পারে। বাকি সব ছেলেদের আর্ম নিয়ে রেডি থাকতে বল, আর আমি কাল অপারেশনে নামবো, বুঝলে? ওকে বস। মেঘ ফোন কেটে মনে মনে হাসতে লাগলো আর বলতে লাগলো, কালই মিস না মিসেস যেই হন, আমার হাতে তোমাকে মরতেই হবে। এখন জাস্ট সকাল হওয়ার অপেক্ষা। মেঘের ফোনে আবার রিংটোন বেজে উঠতেই দেখে আননোন নাম্বার, তাই রিসিভ করতে করতেই কেটে গেল কলটা। আবার ফোনে কল আসতেই কলটা রিসিভ করলো। হ্যালো, হু ইজ দিস? হ্যালো স্যার, আমি থানা থেকে এসিপি আজমির হোসেন বলছি। আপনি কি মেঘ চৌধুরী বলছেন? ইয়েস বলছি, বলুন কী কারণে ফোন করেছেন? স্যার, আপনার পিএম মার্ডার হয়েছে, সাথে আপনার অফিসের কিছু সহকর্মী আপনাকে এমএমএস করে পাঠাচ্ছি, আপনি দেখুন। হোয়াট হোয়াট ইউ সেইং অফিসার? কখন হলো এসব? ডেড বডি পোস্টমর্টমে পাঠানো হয়েছে, রিপোর্ট আসলে সবটা জানা যাবে। ওকে অফিসার। ফোন কেটে বেডে বসে পড়ো। কার এত বড় সাহস যে মেঘ চৌধুরী লোকেদের টার্গেট করে মার্ডার করছে? মেঘ টেনশনে পড়ে গেল, গভীর ভাবনায় তলিয়ে গেল মেঘ। ফোন কেটে বেডে বসে পড়লো মেঘ, টেনশনে পড়ে গেল। কার এত বড় সাহস হলো যে মেঘ চৌধুরী লোকেদের টার্গেট করে মার্ডার করছে? একটু রেস্ট নিতেই কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারিনি। ফোনের রিংটোন শুনে ঘুমটা ভেঙে গেল। ফোনটা হাতে নিয়ে দেখি নিখিল ইজ কলিং। দেরি না করে ফোনটা রিসিভ করলাম। হ্যালো। হ্যালো বস, আমাদের মালবাহিত ট্রাক টেস্ট পেয়েছি। গুড জব। কোথায় আছে এখন? বস, সিলেট জায়গায় আছে। ওকে, আমার জন্য ঢাকা টু সিলেটের ফ্লাইটের টিকিট রেডি রাখবে। ভোরবেলায় আমি বেরোবো, সাথে তুমিও থাকবে। ওকে? ওকে বস, আমি এখনই সব ব্যবস্থা করে রাখছি। ফোনটা কেটে লাগেজটা বের করে কিছু কাপড় প্যাক করে নিলাম। তারপর ফ্রেশ হয়ে আলফার রুমে চলে গেলাম ওকে দেখতে। আলফা ঘুমিয়ে আছে, তাই কোনো শব্দ না করে লাইটটা অন করতেই দেখি পিচ্চি আলফার পাশে মাথা রেখে ঘুমিয়ে আছে, আর পিচ্চির হাতটা আলফার মাথায়। দ্যাট মিন্স আলফার মাথার হাত বুলাতে বুলাতে ঘুমিয়ে পড়েছে পিচ্চি। লাইট অফ করে রুমে চলে এলাম আর আবার ঘুমিয়ে পড়লাম। হ্যালো নিখিল। বস, আমি আপনার বাসার পিছনে গাড়ি নিয়ে ওয়েট করছি। ওকে, আমি আসছি। ইয়েস বস। একটা চিরকুট লিখে পিচ্চির রুমে রেখে আসলাম, সাথে সকালে ব্রেকফাস্ট রেডি করে রেখে বাড়ির পিছন থেকে বার হয়ে চলে আসলাম। লেটস গো নিখিল। ইয়েস বস। 45 মিনিট পর আমার নিজেরই প্লেনে বসে আছি। আমি বুঝতে পারলাম না আমার নিজেরই অনেকগুলো প্রাইভেট প্লেন হেলিকপ্টার আছে, আর তা আমার নিজেরই মাথা থেকে আউট হয়ে গেছিল। বস, আমরা আর কিছুক্ষণ পর সিলেটে পৌঁছে যাব, কিন্তু আপনি তো কিছুই বললেন না। কোন বিষয়ে? আপনি হোটেলে উঠবেন নাকি আপনার বাড়িতে? আপাতত হোটেলেই চেক ইন করবো, বাড়িতে যাব না। ওকে বস। কিছুক্ষণ পর প্ল্যান ল্যান্ড করলে আমরা পাশের একটা 5 স্টার হোটেলে চেক ইন করি। নিখিল 30 মিনিট পর রেডি হয়ে আমাকে নক করবে। ওকে? ইয়েস বস। চাবি নিয়ে যে যার রুমে চলে গেলাম। তারপর কিছু খাবারের অর্ডার করে ফ্রেশ হয়ে নিলাম। তার কিছুক্ষণ পরে খাবার চলে এলেই খেয়ে রেডি হয়ে নিলাম। ব্ল্যাক জিন্স, ব্ল্যাক হুডি, আলা জ্যাকেট, হাতে কালো মোজা, চোখের ব্ল্যাক সানগ্লাস, সাথে মুখে মাস্ক, যার কারণে আমাকে মোটেও চেনা যাচ্ছে না, না যাচ্ছে ফ্রেশ দেখা। দরজায় নক পড়লো, তাই দরজা খুলে তাকিয়ে দেখে নিখিল। আমারই মতো ড্রেস আপ, বাট চোখে সানগ্লাস নেই। কথা না বাড়িয়ে দরজা নক করে হোটেল থেকে বের হয়ে সোজা কার নিয়ে বেরিয়ে পড়লাম। নিখিল, লোক রেডি আছে তো? ইয়েস বস। ওরা কে? কাল রাতে সিলেটের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিল, আর আমার কাছে খবর আছে ওরা আমাদের পাশের হোস্টেলে অবস্থান করেছে। আর ওরা আমাদের ফলো করছে পেছনে, তাই তো? জি বস, আপনার সিকিউরিটির জন্য। আমার সেফটি। হাসালে নিখিল।
কিছুক্ষণের মধ্যেই ফাঁকা গোডাউনের কাছে চলে এলাম। সব কিছু কেমন যেন অস্বাভাবিক লাগছে, কারণ ট্রাকগুলো এভাবে সেফটি ছাড়া ফেলে রাখবে এটা তো পসিবল না। বস, জায়গাটা তো ফাঁকা, এই সুযোগে ট্রাকগুলো নিয়ে যাওয়া যাক বলে কার থেকে নামতে যাচ্ছিলাম, তখনই বস হাতের ইশারায় দিয়ে থামতে বলল, তাই আর নামলাম না। নিখিল, হুটহাট করে এভাবে কাজ করা ঠিক না, এটা নিশ্চয়ই জানো। সরি বস, আসলে এক্সাইমেন্টের রুলসগুলো ভুলে গেছি। নেক্সট টাইম এটা আমি সহ্য করব না নিখিল, ডোন্ট ফরগেট ইট। ইয়েস বস। অন্যদিকে মেঘ থানায় অফিসারের প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছে। হুট করে এখান থেকে যেতেই পারছে না, কারণ হুট করে চলে গেলে অফিসার সন্দেহ করবে, তাই কোনো রিস্ক নিতে চাইছিল না। আপনি এখন আসতে পারেন মিস্টার চৌধুরী, দরকার পড়লে আপনাকে আবার ডাকা হবে। ওকে, বেরিয়ে আসলাম থানা থেকে, তারপর কল করলাম। হ্যালো বস, আপনার টিকিট কনফার্ম হয়েছে, আপনি এক্ষুনি এয়ারপোর্টে চলে আসুন, 1 ঘন্টা পর আপনার ফ্লাইট। ওকে, আমি এক্ষুনি আসছি। ফোনটা কেটে কুইনকে কল দিলাম অনেকবার, কিন্তু কুইন ফোনটা রিসিভ করলো না, তাই বাধ্য হয়েই আদিলকে কল দিলাম। হ্যালো আদিল, তোমার দি কোথায়? এতবার কল দেওয়া সত্ত্বেও ও ফোনটা রিসিভ করলো না। জিজু, তুমি আগে শান্ত হও। দির নাকি খুব মাথা ব্যথা করছে, তাই ব্রেকফাস্ট করে আবার ঘুমিয়ে পড়েছে। ও আচ্ছা, তোমার দি ঘুম থেকে উঠলে আমাকে একটা কল দিতে বলবে। আর শোনো, মাথা ব্যথার একটা মেডিসিন দিয়ে দিও ওকে। ওকে জিজু। আলফার দিকে খেয়াল রেখো, আর ওকে একা ছাড়বে না, ওকে? ওকে জিজু, রাখছি তাহলে। ফোনটা কেটে দিয়ে থানা থেকে সোজা এয়ারপোর্টে চলে গেলাম, আর কিছুক্ষণ পর কল আসলো। হ্যালো বস, আমরা ডার্ক ডেভিল কুইনের দলের সাথে পেরে উঠছি না। আপনার কথা মতো প্ল্যান সাজিয়ে অ্যাটাক করেছিলাম, বাট ওরা কি করে যেন সবটা বুঝে ফেলেছে। বস, আপনি তাড়াতাড়ি আসুন প্লিজ। ফোনটা কেটে দিয়ে ফোন অফ করে দিলাম। আফটার 2 আওয়ার্স। হোয়াট দ্য হেল, মাল ভরা ট্রাকগুলো তো নেই, সাথে দলের সব লোকগুলো মারাত্মকভাবে ইনজুর হয়েছে। বস, আই এম রিয়েলি সরি। আপনি আসার আগে দ্য ডার্ক ডেভিল কুইন ও তার দল বলে সে আমাদের অ্যাটাক করে ট্রাকগুলো নিয়ে গেছে। ড্যাম ইট, এদেরকে ট্রিটমেন্টের জন্য হসপিটালে নিয়ে যাও, আমি ঢাকা ফিরে যাচ্ছি। ওখানে বসেই তোমাদের সব ইনস্ট্রাকশন দেব, ওকে? ওকে বস। এদিকে কাজ শেষ করে ফারহা ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, সাথে নিখিলও। বস, একটা প্রশ্ন করব? বস, আপনি এতগুলো বছর যাবৎ আন্ডারওয়ার্ল্ডের কুইন হয়ে রাজত্ব করেছেন, অথচ আপনার ফ্যামিলি কেউ আজ পর্যন্ত কেউ জানে না। হাউ ইট ইজ পসিবল? গুড কোশ্চেন নিখিল। ফার্স্ট অফ অল, আমার আন্ডারওয়ার্ল্ডে থাকার বিষয়টা আমার কাছে 2টা মানুষ জানে। আর আপনার হাজব্যান্ড? না, মেঘ এখনো কিছু জানে না। উফ, ফ্লাইট মিস করলাম আবার। এখন তো বাসায় যেতে লেট হয়ে যাবে। আকবর, আমার জন্য প্রাইভেট প্লেনের ব্যবস্থা করো 5 মিনিটের ভেতর। মেঘ ফ্লাইট মিস করার কারণে ঢাকা ফিরতে লেট হয়, আর ফারহা টাইমলি বাড়িতে চলে গেল। গেস্ট রুম থেকে ড্রেস চেঞ্জ করে আমার রুমে চলে এলাম। রুমে এসে দেখি পিচ্ছি বসে আছে আমার রুমে। দি, তোর এতক্ষণ লাগলো ফিরতে? তুই জানিস জিজু আমাকে কল করেছিল, তোকে নাকি কল দিয়েছিল, বাট তুই রিসিভ করিসনি। হোয়াট? তাড়াতাড়ি ফোনটা বের করে দেখি 35টা মিস কল। ও মাই গড, ফোনটা সাইলেন্টের জন্য টের পাইনি। মেঘ এতবার কল করেছিল। দি প্লিজ, তুই এখন থেকে যা করবি একটু ভেবে করিস। আজ যদি যাওয়ার আগে চিরকুটটা না রেখে যেতি, আজ ধরা পড়ে যেতি। কেন, কি হয়েছে? কি আর হবে, তোর জিদ্দি ননদিনী বারবার তোর রুমে আসতে চেয়েছিল। আমি বলেছি তুই এখনও ওর উপর রেগে আছিস, তাই ওর সাথে দেখা করতে যাসনি। গুড পিচ্ছি। আলফাকে খাইয়ে দিয়েছিস তো? হ্যাঁ দি, খাইয়ে দিয়েছি, আর আমিও খেয়ে নিয়েছি। ভালো তো। তোর মুখটা এমন শুকনো লাগছে কেন, কি হয়েছে? দি, আদিবা বারবার কল দিচ্ছে। বেশ তো, কথা বল। মানেটা কি, এত কিছু জানার পরও আমি ওর সাথে কথা বলবো, এটা তুই ভাবলি কি করে? কাম ডাউন ভাই, আগে আমার কথা মন দিয়ে শোন। আগামী 1 সপ্তাহ পর তোর বিয়েটা দিয়ে দেব, তখন পর্যন্ত আদিবার সাথে কথা বলতে থাক। দি, তোর মাথায় কি চলছে বলবি? আর কী সব বলছিস? আগামী 1 সপ্তাহ পর আমার আর আলফার বিয়ে, আর তুই বলছিস এতদিন ধরে ওই বাজে মেয়েটার সাথে কথা বলে যাব? বলবি, যা বলছি তাই কর, ওকে? এখন রুমে যা, মেঘ যে কোনো সময় এসে পড়তে পারে। ওকে দি। আদিল যাওয়ার পরে দরজায় লক করে দিলাম, তারপর নেহালকে কল দিলাম।
ওদিকের কি অবস্থা? হ্যালো বস, আমি আজ বিডিতে আসছি, তারপর আপনাকে সব ডিটেলস দিব। ফোনে এত ডিটেলস দিতে পারবো না, কারণ আমার ফোন ট্রেকিং হতে পারে, যার সুবাদে ওরা আপনার কাছে পৌঁছে যাবে। তাই আমি বাংলাদেশে এসে আপনার হাতে সব প্রুফ তুলে দেব। ওকে, রাখছি। ফোন কেটে দিয়ে ল্যাপটপ নিয়ে বসলাম। নিখিলের দেওয়া ছবিগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম। আপনারা ভাবছেন ছবিটাই কি আছে, জানতে পারবেন খুব তাড়াতাড়ি। মেঘকে কল দিলাম, ভীষণ রেগে আছে হয়তো আমার উপর। এয়ারপোর্ট থেকে বার হয়ে ফোনটা অন করতেই কল আসলো। মাই লাভ ইজ কলিং। রিসিভ করলাম না, কয়েকবার লাগাতার কল দিল। ফোনটা সাইলেন্ট করে রাখলাম। রাগ হচ্ছে প্রচণ্ড নিজের উপর। যা বাবা, কলটাই রিসিভ করলো না, খুব রেগে আছে আমার উপর। কি করা যায়? দুপুরে লাঞ্চ তৈরি করে সবাই খেয়ে নিলাম, কিন্তু ডাইনিংয়ে আলফার সাথে কোনো কথা বললাম না। ও অনেকবার সরি বললো, তারপরেও কথা বললাম না। তাই রাগ করে না খেয়েই উঠে চলে গেল। আর আমি আদিলকে দিয়ে আলফার খাবারটা রুমে পাঠিয়ে দিলাম। রাত হয়ে গেল, এখনো মেঘ কেন আসছে না? দুপুর থেকে অনেকবার কল দিয়েছি, কিন্তু মেঘ কল রিসিভ করলো না। এদিকে আমি বটটার রাগ ভাঙানোর জন্য কত কিছুই না অ্যারেঞ্জ করলাম। মন খারাপ করে বেলকনিতে যেয়ে দাঁড়িয়ে আছি আকাশের দিকে চেয়ে। উফ, অনেক রাত হয়ে গেল, কিন্তু আশুকে ছেড়ে আসতে ইচ্ছে করছিল না। বেচারা বাবাকে হারিয়ে পাগলের মতো হয়ে গেছে। যাই রুমে। মেঘ রুমের দরজা খুলে অবাক হয়ে গেল, কারণ রুমটা সম্পূর্ণ লাভ বেলুন, ক্যান্ডেল আর গোলাপ দিয়ে অসম্ভব সুন্দর করে সাজানো। আর বেডটা গোলাপের পাপড়ি দিয়ে লাভ শেপ করা। সারা রুমটা একটা মোহনীয় সুগন্ধ ছড়িয়েছে, কিন্তু কুইনকে তো রুমে দেখতে পাচ্ছি না। ঝটপট করে ড্রেসটা চেঞ্জ করে ব্যালকনিতে যেয়ে দেখে জানটা অ্যাশের দিকে তাকিয়ে আছে, আর হালকা বাতাসে কুইনের চুলগুলো হাওয়ায় দোল খাচ্ছে। আমি যে পেছনে দাঁড়িয়ে আছি সে বুঝতেই পারছে না। আস্তে আস্তে পেছন থেকে কুইনের কোমরটা জড়িয়ে ধরলাম, সাথে সাথে কুইন কেঁপে উঠল। ফুল দিয়ে অসম্ভব সুন্দর করে রুমটা সাজানো, আর বেডটা গোলাপের পাপড়ি দিয়ে লাভ শেপ করা। সারা রুমটায় একটা মোহনীয় সুগন্ধ ছড়িয়ে আছে, কিন্তু কুইনকে তো রুমে দেখতে পাচ্ছি না। ঝটপট করে ড্রেসটা চেঞ্জ করে ব্যালকনিতে গিয়ে দেখি জানটা আমার আকাশের দিকে তাকিয়ে আছে, আর হালকা বাতাসে কুইনের চুলগুলো হাওয়ায় দোল খাচ্ছে। আমি যে পিছনে দাঁড়িয়ে আছি সে বুঝতেও পারছে না। আস্তে আস্তে পিছু থেকে কুইনের কোমরটা জড়িয়ে ধরলাম, সাথে সাথে কুইন কেঁপে উঠল। ফারহার কানে আলতো করে চুমু দিয়ে মেঘ বলতে থাকে, ওগো প্রিয়তমা, আমি তোমার মায়ায় পড়ে হয়ে গেছি নেশাগ্রস্ত। ওগো প্রিয়তমা, এই নেশা এখন আমার আত্মার সাথে মিশে গেছে। ওগো প্রিয়তমা, এ কেমন নেশায় আমাকে চড়ালে। এখন মন চায় সব ছেড়ে তোমার নেশাতে ডুবে থাকতে। ওগো প্রিয়তমা, এখন মন চায় তোমার নেশায় হারিয়ে যেতে কোনো এক স্বর্গের দেশে। ওগো প্রিয়তমা, তোমার নেশাতে পড়ে আজ এই পবিত্র রাতে আল্লাহর কাছে চেয়েছি শুধু তোমাকে। আস্তে করে কুইনকে নিজের দিকে ঘুরিয়ে কপালে একটা চুমু দিলাম। ডেভিল কি? না না, তোর উপর যে একটু রাগ করে থাকবো তার উপায়ও নেই। এরকম করলে কেউ রাগ করে থাকতে পারে? তবে ওর চোখে তাকালেই নেশা হয়ে যায়। দেখছি আমার জানটা কি যেন আনমনে ভেবে যাচ্ছে, তাই আর কিছু না বলে আমার জানকে কোলে করে নিয়ে বিছানায় বসিয়ে দিলাম। তোমার ফোন কোথায় মেঘ? কেন? কোথায় তোমার ফোন? এই যে আমার ফোন। ফোনটা বের করে কুইনকে দিলাম, সাথে এটাও বুঝতে পেরেছি আমার জানটা খুব রেগে আছে। মেঘের হাত থেকে ফোনটা নিয়ে ফারহা এক আছাড় দিল, সাথে সাথেই ফোনটা 5-6 খণ্ড হয়ে গেল। আমার ফোন চোখের পলকে ভেঙে ফেললো কুইন। আমি কিছুই বললাম না, শুধু চুপ করে দাঁড়িয়ে আছে। থেকে নেমে সোজা নিচে ডাইনিং এ চলে এলাম। এত সহজে আমার রাগ ফিনিশ হবে না, এটা আমি খুব ভালো মতো জানি। কুইন এতটাই রেগে আছে যে একটা কথাও বললো না, হন হন করে নিচে চলে গেল। কি আর করার, যে দেখি মহারানীর রাগ কি করে ভাঙানো যায়। মেঘ নিচে অন্য কোথাও ফারহাকে না পেয়ে সোজা ডাইনিংয়ে যেয়ে দেখে ফারহা সব খাবার গরম করে সার্ভ করছে।
আমাকে দেখে একটা প্লেটে খাবার বেড়ে দিল, বাট খাবারের আইটেমগুলো দেখে চোখ তো ছানা বড়া হয়ে গেল আমার। 7-8 রকমের খাবার, যা আমার ফেভারিট। কী বলবো, তাতে যে চেয়ারে বসে পড়লাম, পেটের ভেতর ইঁদুর বিড়াল দৌড়াদৌড়ি করছে খিদের জ্বালায়। সকাল থেকে না খেয়ে আছি, আর এখন আবার খাবার দেখে ভীষণ খিদে পেয়েছে। খাবারগুলো সার্ভ করে চলে আসতেই মেঘ আমার হাত ধরে কোলে বসিয়ে দিল। দেখলাম কুইন চলে যাচ্ছে, তাই হাত টেনে আমার কোলে বসিয়ে কোমর চেপে ধরলাম যাতে ও উঠতে না পারে। মেঘ, কি হচ্ছেটা কি? ছাড়ো আমাকে, আমি রুমে যাব। তা তো হচ্ছে না জান, আমার সাথে তোমাকেও খেতে হবে, নয়তো আমিও খাবো না। আমি খেয়ে নিয়েছি, প্লিজ ছাড়ো আমাকে, আমি রুমে যাব। আর তোমার ইচ্ছে হলে খেয়ে নাও, না হলে না খেয়ে থাকো, তোমার ইচ্ছা। ওকে, তাহলে আমার ইচ্ছা সব, তাহলে তোমাকে খেতে হবে। মেঘ, বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। তুমি খাবে নাকি অন্য ব্যবস্থা নেব? আই থিঙ্ক তুমি বুঝতে পারছো আমি কি ব্যবস্থা করার কথা বলছি। আর কিছুই বললাম না, মেঘ আমাকে খাইয়ে দিচ্ছে, সাথে সেও খেয়ে নিচ্ছে। ফারহা খাওয়া শেষ করে উঠে রুমে চলে যায়, আর মেঘ খাবারগুলো ফ্রিজে রেখে রুমে আসে। এগুলো কেন করলে কুইন? ভালোই তো লাগছিল রুমটা। রুমে ফিরে এসে দেখি কুইন রুমটা আগের মতো করে সাজিয়ে ফেলল। ফুল, ক্যান্ডেল, বেলুন কিছুই নেই, রুমটা পুরো ক্লিন করে ফেলেছে। রুমটা আমি সাজিয়েছি, তাই আমি ডিসাইড করব ডেকোরেশনটা রাখবো কি রাখবো না। গট ইট? ওকে, অ্যাজ ইউর উইশ। গুড নাইট। হোয়াট আর ইউ জোকিং উইথ মি কুইন? এতে যোগ করার কি আছে? আমার ঘুম পেয়েছে তাই ঘুমাবো, সো ডোন্ট ডিস্টার্ব মি, ওকে? আমার ফিলিংসে 13টা বাজিয়ে এখন তোমার ঘুম আসছে? মেঘ, তুমি যদি আমাকে আর ডিস্টার্ব করো তো আমি গেস্ট রুমে যেয়ে ঘুমাতে বাধ্য হব। এটাই কি চাও তুমি? না, কখনো না। ওকে, তুমি ঘুমাও, আমি আর তোমাকে ডিস্টার্ব করবো না। আই নো মেঘ, আমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি, বাট ট্রাস্ট মি মেঘ, আমার নিজেরই খুব কষ্ট হচ্ছে তোমার সাথে এমন বিহেভ করে, কিন্তু আমার থেকে তোমাকে এখন দূরে থাকতে হবে মেঘ, নয়তো তোমার বিপদ হবে। মেঘ রাগ করে ঘুমিয়ে পড়ে, আর ফারহা না ঘুমিয়ে এপাশ ওপাশ করছে, কিন্তু ঘুম ধরা দিচ্ছে না ফারহাকে। কিছুক্ষণ পর ফারহার ফোনে একটা মেসেজ আসলো। হঠাৎ ফোনের আলো জ্বলে উঠলো, ফোনটা সাইলেন্ট থাকায় রিংটোন বেঁচে ওঠেনি। ফোনটা হাতে নিয়ে দেখে নিখিলের মেসেজ। বস, খুব আর্জেন্ট নিউজ আছে, আপনি যাদের খবর দিতে বলছিলেন তাদের খবর পেয়েছি। মেসেজটা দেখে মেঘের পাশ থেকে উঠে বেলকনিতে চলে গেলাম, তারপর নিখিলকে কল ব্যাক করলাম। হ্যালো? হ্যালো বস, মেয়েটার খবর পেয়েছি। আসল কথা বলো নিখিল। বস, যারা মেয়েটিকে এখন আসিফ খানের বাড়িতে আছে আর নিলয় বেডিতে আসছে 2 দিন হলো, পাগলের মতো আলপা ম্যামকে খুঁজে বেড়াচ্ছে। তবে মজার কথা যে এই বাড়িতে এখন পর্যন্ত খুঁজতে আসেনি, আর আমি আপনার লোকেদের ওকে ফলো করতে পাঠিয়েছি। গ্রেট নিউজ। নিখিল, আসফের দিকে নজর রাখবে, ওকে? ইয়েস ম্যাম, তবে আলফা ম্যামেকে কিছুদিন বাড়ির বাইরে বের হতে দিবেন না, কারণ নিলয়ের লোক বাড়ির আশেপাশে নজর রাখছে আপনাদের বাড়ির উপরে। নিখিল, লোকটির খবর কি? বস, ওনাকে সেলফি রেখেছি, কোনো কাক পক্ষেও টের পাবে না। ওকে, রাখছি। কলটা কেটে পেছনে ফিরে যেতেই কারো বুকের সাথে ধাক্কা খেলাম। মাথা তুলে দেখি মেঘ। মেঘ, তুমি এখানে ঘুমাওনি? এই প্রশ্ন তো আমি তোমাকে করব, তুমি কেন ঘুমালে না এখনো? আর এখানে কি করছো? হঠাৎই পাশ ফিরে হাত রাখতেই খালি খালি ফিল হতেই তাকাতেই দেখি কুইন পাশে নেই, রুমে কোথাও নেই। তাই ব্যালকনিতে যেয়ে দেখি আরফা দাঁড়িয়ে আছে। পিছনে যেয়ে দাঁড়াতেই কুইন আমার বুকের সাথে ধাক্কা খেল। ঘুম আসছিল না, তাই এখানে খোলা হাওয়া খেতে এসেছিলাম। তুমি তো হাওয়া খেলে, কিন্তু আমার তো এখন অন্য কিছু খেতে ইচ্ছে করছে। মেঘ, একদম না, আমার ঘুম পেয়েছে, আমি ঘুমাবো। একদম মিথ্যে বলবে না কুইন, তোমার মোটেও ঘুম পাচ্ছে না। ওকে, কুইনকে কোলে করে নিয়ে বেডে শুয়ে দিলাম। তারপর আর জানতে হবে না আপনাদের, জানগা। ওকে, গুড নাইট। পরের দিন। মেঘ, আদিল, আলফা। হুড়মুড় করে মেঘ, আলফা, আদিল রুমে ঢুকলো। কি হয়েছে দি? কি হয়েছে মিষ্টি ভাবি? কি হয়েছে কুইন? সবগুলোকে বোকা বানালাম। কি হলো কুইন, কি হলো বলো? এভাবে চিৎকার কেন করলে? এই রে, কি বলে এবার না, মানে আর শোনা এখানে। হোয়াট দি, তুই কি আমাদের সাথে মজা করছিস? তুই যে আরশোলা দেখে ভয় পাস না সেটা কি আমি জানি না ভেবেছিস?
বেশি কথা বলবি না আবুল, তুই তো কিছুই জানিস না আমি কি ভয় পাই আর কি পাই না। দি, তুই আমাকে আবুল বললি, তোর বজ্জাত ননদিনীর মতো। কি বললি? আবুলের আবুল? আমি বজ্জাত? তোকে তো আমি। ওহ আল্লাহ, সেমনি এই বজ্জাত মেয়েটার থেকে। দৌড়াতে দৌড়াতে আবার রুমে এসে বেডের সামনে দাঁড়াতেই পেতনিটা দৌড়ে এসে আমাকে ধরতে এসে টাল সামলাতে না পেরে আমার উপর পড়ে গেল। পেতনিটাকে নিয়ে বেডে পড়ে গেলাম, আর সাথে সাথে পেতনিটার ঠোঁট আমার ঠোঁটের উপর। দুজনের দিকে তাকিয়ে আছি, দুজনের শকড। এমন কিছু হবে কেউ আশা করেনি। মেঘ, আই এম সরি, আর করব না। এবার তুই এদিকে ফিরো। চুপ, একদম চুপ। তুমি এমন হুটহাট করে আমাকে কেন ভয় দেখাও? তুমি জানো না তোমাকে ছাড়া আমি বাঁচবো না? মেঘ কথাগুলো বলার সময় আমার বাহু এত শক্ত করে ধরেছে যে আমার চোখে পানি চলে এসেছে। মেঘ, আই এম রিয়েলি সরি। ইস, রাগের মাথায় আমার জানটাকে খুব হার্ট করে ফেললাম। কুইন হাত ছাড়িয়ে চলে যেতে নিলে আমি সাথে সাথে আবার কুইনের হাতটা ধরে টান দিয়ে বুকে জড়িয়ে ধরলাম। মেঘ, চুপ, আর কথা নয়। সরি কুইন, প্লিজ আমাকে ক্ষমা করো। আর কখনো এমন করবো না, প্লিজ। তুমিও এমন করো না। সরি মেঘ, আর কখনো এমন হবে না। আচ্ছা এখন ছাড়ো, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো। একে মানে আশফির বাসায় আজ যাবে কখন? এই তো এখন রেডি হয়ে যাব। কিন্তু কেন? না, তাহলে আমিও তোমার সাথে যেতাম, ভাইকে দেখে আসতাম। ও এই ব্যাপার, তাহলে তুমিও রেডি হয়ে নাও, আমরা একটু পরেই বের হবো। চলো। ওকে। মেঘ ফারহা বার হতেই মেঘের একটা কল আসলো, তাকে এক্ষুনি অফিসে যেতে হবে। কানাডা থেকে ক্লায়েন্ট এসেছে আর তারা এসেই মেঘের সাথে মিট করতে যাচ্ছে। সরি কুইন, আমাকে এক্ষুনি একবার অফিসে যেতে হবে, ক্লায়েন্ট বসে আছে। ইটস ওকে মেঘ, তুমি যাও, আমি একা চলে যেতে পারবো। আমি তোমাকে লিফট দিই? না মেঘ, তোমার অফিস থেকে আশফির বাড়ি পুরো উল্টো দিকে, তোমার লেট হয়ে যাবে। তুমি যাও, আমি ম্যানেজ করে নিব। আর ইউ শিওর কুইন? ইয়েস, আই এম 100% শিওর। নাও গো প্লিজ, নয়তো তোমার লেট হয়ে যাবে। মেঘ গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে অফিসের উদ্দেশ্যে, আর ফারহাও গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, তবে আশফির বাড়ির উদ্দেশ্যে না। বস, এই নিন সিগারেট ক্যামেরা। থ্যাঙ্কস নিখিল। বস প্লিজ থ্যাঙ্কস বলে লজ্জা দিবেন না, এটা আমার কাজ, আপনার আদেশ মতো কাজ করার। ওকে, বাই। বেস্ট অফ লাক বস। আশফি, আর কতদিন এভাবে আমাকে লুকিয়ে থাকতে হবে? ও মাই ডিয়ার, এত হাইপার হচ্ছ কেন? সবটাই প্ল্যান মাফিক হচ্ছে। মাঝখান থেকে ড্যাডের ডেথ হওয়ার পর কিছুদিন আপসেট থাকার কারণে প্ল্যানে ফোকাস করা হয়নি। তবে ইউ ডোন্ট ওয়ারি, এখন থেকে প্ল্যানেই ফোকাস করব। মেঘ তো পুরো ইমোশনাল হয়ে পড়েছিল কদিন তোমার কাছে। এই কদিন রুমে আটকে থেকে আমার দম আটকে যাচ্ছিল। তা তোমার মেঘের বাড়ি থাকার প্ল্যানটা কত দূর? জারা বেবি, ইউ নো হোয়াট, এই আসাফি খান কখনো তার টার্গেট ভুলে না। বলতে বলতে দরজায় কলিং বেল বেজে উঠল। এখন আবার কি আসলো? মেঘ না তো? হতে পারে। জারা বেবি, তুমি রুমে যাও, আমি ডাকা না অবধি তুমি বাইরে বের হবে না, ওকে? ওকে বেবি। যারা রুমে চলে গেল, আর আশফি দরজা খুলে দিয়ে তাকিয়ে জাস্ট শকড হয়ে আছে সামনে মানুষটিকে দেখে। আলফা দৌড়ে রুমে এসে দরজা অফ করে দেয়। এটা কি হলো? ইস, কি লজ্জা মেয়েটা, কি না কি ভাবলো। এখন যে সরি বলে আসি, না থাক, পরে বলবো। আদিল আর আলফার সাথে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাটা ভাবতে লাগলো, আর ওদিকে আলফা কিস করার মুহূর্তগুলো মনে করছে আর মিটিমিটি হাসছে। গিটারের আওয়াজ আসছে থেকে? আগে তো মেঘ ভাইয়া বাজাতো, বাট বিজনেসের চাপে তা আর বাজানো হয়নি। ভাইয়ার তবে কে বাজাচ্ছে? আলফা গিটারের আওয়াজ শুনে গিটার কে বাজাচ্ছে তা দেখার জন্য আওয়াজটা রুপটপের ওপর থেকে আসছে। ধীরে ধীরে দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে আছি, আর আবুলটা গিটার বাজাচ্ছে। মেঘ ভাইয়ার গিটার কি সুন্দর বাজাচ্ছে আবুলটা,
যেমনটা ভাইয়া বাজায়। আবুলটা গিটারের সুর তুলে গান গাইতে শুরু করলো। গানটা গাইতে গাইতে আবুলটার চোখ থেকে পানি পড়ছে। কতটা কষ্ট নিয়ে গানটা গাইলো আবুলটা, হয়তো আদিবার কথা মনে পড়ছে। আচ্ছা, আজ একবারও তো আবুলটাকে ওই মেয়েটার সাথে ফোনে কথা বলতে শুনলাম না। মনটা ভালো লাগছিল না, বারবার আদিবার কথা মনে পড়ছিল, খুব কষ্ট হচ্ছিল। তাই মেঘ ভাইয়ার গিটারটা নিয়ে রুফটকে আসলাম গান গাইতে গাইতে চোখ বারবার ভরে উঠেছে। মনে পড়ছে আদিবার ছলনার কথা, কিভাবে ধোকা দিল আমাকে। না, আমি আর ওই ছলনাময়ীর জন্য কাঁদবো না। দিকে আমি কথা দিয়েছি আমি আলফাকে বিয়ে করব, সো ওকে নিয়ে আমাকে ভাবতে হবে। ওকে তো সরি বলাও হয়নি, আলফাকে সরি বলতে হবে, নয়তো ও আমাকে ভুল বুঝতে পারে। কি ভাবছে আবুল? আমি কি ওর কাছে যাব? না থাক, আমার খুব লজ্জা করছে ওই বিষয়টার জন্য। সরি বলাও হয়নি আবুলটাকে, কিন্তু এখন ওকে একা থাকতে দেওয়াই বেটার। আমি রুমে যাই। না, সরিটা বলেই আসি, তবে 2 কাপ কফি বানিয়ে নিয়ে যাই। কফিটা দেওয়াও হবে, সরি বলাও হবে। আদিল আলফার জন্য কফি বানাতে কিচেনে যায়, কিন্তু মেয়েটা কিছু করতে দিতে চাচ্ছে না। উফ নীলু, আমি বললাম তো আমি পারবো, জাস্ট কফি তো। মেঘ স্যার জানতে পারলে খুব রাগারাগি করবে, ওনার করা নিষেধ। ম্যামকে তো কিচেনে কোনো কাজ করতে দেয়া নিষেধ, সাথে আপনাদেরও। প্লিজ স্যার, আপনি রুমে যান, আমি কফি নিয়ে আসছি। লিসেন, জাস্ট কিপ ইউর মাউথ শুট, ওকে? সরি স্যার। গেট লস্ট। ইয়েস স্যার। উফ কি জ্বালাতন, জাস্ট কফি বানাবো, তাতেই এই যাকে। আমি কফিটা ঝটপট বানিয়ে ফেলি। কি ফারা, তুমি? কেন আসবি ভাইয়া? আমি কি আসতে পারি না? না 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 না, তা কেন? মেঘ আসেনি? না, আসতে চেয়েছিল, কিন্তু অফিসে জরুরি কাজ পড়ে যাওয়ার জন্য অফিসে যেতে হয়েছে। তা কি আমাকে এভাবে বাইরে দাঁড় করিয়ে রাখবেন ভাইয়া? না, তা কেন? সরি সরি, প্লিজ ভিতরে আসো, ভিতরে আসো। কি ভাবছেন ভাইয়া? না না না, কিছু না, তুমি প্লিজ বসো বসো বসো। ভাইয়া, আমি আঙ্কেলের খবরটা শুনে খুব কষ্ট পেয়েছি। আপনার সাথে আগেই মিট করতে আসতাম, বাট আলফার শরীরটা ভালো ছিল না, তাই। প্রথমত আমাকে ভাইয়া বলা অফ করো, আমাকে একে বা আসফি বলে ডাকবে, গট ইট? ব্যাটা লুচু কি শখ ওনার? ভাইয়া বলা যাবে না, ওনাকে নাম ধরে ডাকতে হবে। ওকে আশফি, আই গট ইট, নেক্সট টাইম এমনটা হবে না। ওকে মাই ডিয়ার। হোয়াট ডিড ইউ সে আশফি? ও সরি ফারা, ইটস মাই মিস্টেক, সরি এগেন, সরি এগেন। তাহলে আশফি, আজ তো প্রথম দিন আসলাম আপনার বাসায়, তো আপনার ফ্যামিলির কারোর সাথে মিট করাবে না? না ফারা, আমার এক ড্যাড ছিল, আর কেউ ছিল না। আর এখন তো ড্যাডও নেই, আমাকে ছেড়ে চলে গেছে। আই এম সরি আশফি, আপনাকে কষ্ট দেওয়ার জন্য। ইটস ওকে ফারা, এখন বলো কি খাবে, চা না কফি? না আশফি, আমি কিছু খাবো না, তবে আপনার বাড়িটা খুব সুন্দর, আর সুন্দর করে সাজানো। না, কিছু তো তোমাকে খেতেই হবে, তুমি তো কফি খেতে পছন্দ করো, তাহলে কফি খাও। আপনি কি করে জানলেন যে আমি চা না কফি খেতে পছন্দ করি? না, জাস্ট গেস করলাম আর কি। ও আচ্ছা, আমি জানি লুচো বেটা আমার উপরে নজর রাখিস, কি করি না করি, কি খাই না খাই, সব খবর তুই রাখিস। আর হ্যাঁ, কি যেন বলছিলে ফারহা? আমাদের বাড়ির প্রত্যেকটা জিনিস আমার ড্যাডের চুজ করা, তাই এমন সবটাই ইউনিক। তুমি বাড়িটা ঘুরে ঘুরে দেখতে পারো, ততক্ষণে আমি ইম্পর্টেন্ট কলটা অ্যাটেন্ড করে আসি, ইফ ইউ ডোন্ট মাইন্ড। ইয়া শিওর, প্লিজ। থ্যাঙ্কস রাজু। ইয়েস স্যার। ম্যাডামের জন্য কফি নিয়ে এসো, আর রাজ্জাককে বলো বাড়িটা ঘুরিয়ে দেখাতে ম্যাডামকে। ওকে স্যার, ম্যামকে আমি বাড়িটা ঘুরিয়ে দেখাচ্ছি, আর রাজ্জাক অলরেডি কফি স্ন্যাক নিয়ে আসছে।
ওকে। আশফি যারাকে সতর্ক করার জন্য যারা রুমের দিকে গেল, আর এদিকে রাজু ফারহাকে নিয়ে ড্রয়িং রুমে সিক্রেট ক্যামেরাগুলো ফিট করে দিল। বস, যারা মেয়েটির সাথে আসছি প্ল্যান করে আপনার বাসায় উঠতে চায়। আপনারা ভাবছেন রাজু কেন সব ইনফরমেশন দিচ্ছে ফারহাকে, আর বা হেল্প বা কেন করছে? কারণটা হচ্ছে রাজুকে ফারহা আশফির বাসায় কাজের লোক হিসেবে পাঠিয়েছে, যাতে আশফির সব ইনফরমেশন পেতে পারে খুব সহজেই। আর রাজুর আসল নাম রাজু নয়, সাগর। হোয়াট? তাহলে তো আমাদের উপরে খুব সহজেই নজর রাখতে পারবে আশফি। না, তা হতে দেওয়া যাবে না রাজু। এই নাও বাকি ক্যামেরাগুলো, এগুলো বাড়ির সব জায়গায় সেট করে দিবে, বিশেষ করে আশফি আর যারার রুমে। ওকে? ইয়েস বস, এখন নিচে চলুন, আসলে একটা ব্যবস্থা করতে হবে। আশফির জন্যও কিছু ভেবে রেখেছি আমি। কি বস, কি করতে হবে আমাকে? বেশি কিছু না, খানিকটা তৈল ম্যানেজ করে সিঁড়িতে ঢেলে দাও, বাকিটা নিজের চোখেই দেখতে পাবে। ওকে বস। বসের কথা মতো সিঁড়িতে তোল ছুঁড়ে দিলাম, তারপর কিচেনে গিয়ে বসের জন্য কফি আর স্ন্যাক্স নিয়ে আসলাম। বস, কাজ কমপ্লিট। গুড জব। মেয়েটা কি পাগল নাকি? ভাড়া এসেছে শুনে ওকে মারার জন্য নিচে আসতে চাইলো। অনেক কষ্ট করে ইডিয়েট মেয়েটাকে সামলানো গেল, নয়তো আজ ফারার কাছে ধরা খেয়ে যাইতাম। আশফি এসব ভাবতে ভাবতে সিঁড়ি দিয়ে নামতে নামতে তোলের উপর পা পড়ে স্লিপ করে গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে যায়, আর সাথে সাথেই অজ্ঞান হয়ে যায়। এতক্ষণ সবটা দেখছিল ফারহা। যখন আশফি অজ্ঞান হয়ে যায় তখন রাজু আর বাকি মেয়েদের ডেকে আশফিকে ওর রুমে নিয়ে শুয়ে দেয়। তারপর ডক্টরকে খবর দিয়ে আনা হয়। ডক্টর, এখন কি অবস্থা ওনার? চেক আপ করলাম, বেশি আঘাত পায়নি, জাস্ট পায়ে একটু চোট পেয়েছে। কিছুদিন বেড রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। আর কিছু মেডিসিনের নাম লিখে দিলাম, টাইম টু টাইম ওনাকে দিতে হবে। থ্যাঙ্কস ডক্টর। ওয়েলকাম, বাট এতে থ্যাঙ্কস দেওয়ার কিছু নেই, এটা আমার কাজ। এখন আমি আসি মিসেস চৌধুরী। ওকে ডক্টর। রাজু, ডক্টরকে এগিয়ে দিয়ে আসো, আর মেডিসিনগুলো এনে তোমার মালিককে খাইয়ে দিবে। আমি এখন আসি, অনেক লেট হয়ে গেল। প্ল্যান মাফিক আশফির একটা পা ভেঙে দেওয়া, বেড রেস্টে রাখা, আর ডক্টর সবটাই আমার প্ল্যানের একটা অংশ ছিল মাত্র। হ্যালো বস। বলো। বস, কুইন গ্রুপের লোক এসে হঠাৎ আমাদের উপর অ্যাটাক করে 50টা গোল্ডবাহী ট্রাক নিয়ে গেছে বস, প্রায় 500 কোটি লস। হ্যালো, আমাদের সাথে আমাদের অনেক লোক ইনজুর হয়েছে। হোয়াট দ্য হেল, এটা কি করে পসিবল? আর কুইন গ্রুপের এত বড় সাহস যে কিং গ্রুপের উপর অ্যাটাক করে, এর রিভেঞ্জ তো আমি নিবই। সো গেট রেডি, আন্ডারওয়ার্ল্ডের ডেভিল কুইন আমার সাথে লড়াই করার জন্য প্রস্তুত হও। বাট বস, আমরা তো কেউ জানি না কে এই ডেভিল কুইন, আজ পর্যন্ত কেউ ওনাকে দেখেনি। তাহলে কি করে সবার সামনে এই ডেভিল কুইনকে আনতে হয় তাই ডেভিল কিং খুব ভালো মতোই জানে। তার মানে খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে। এই যে পেতনি, দরজাটা কি একটু খোলা যায়? বেডে শুয়ে কান্না করছিলাম, হঠাৎ আবুলটার গলা শুনে চোখ মুচকে পানি দিয়ে দরজাটা খুলে দিলাম। কি গো পেতনি, দরজাটা বন্ধ করে কি প্ল্যানিং করছিলে? আমাকে কি করে সাহায্য করা যায়? কি চাই এই ছেলে? এভাবে কেন আমাকে বারবার দুর্বল করে দিচ্ছে? এখন বা চোখ টিপো মারলো, সত্যি বেটা লুচু। না তেমন কিছু না, মাথা ব্যথা করছিল তো তাই শুয়েছিলাম। আপনি কি কিছু বলবেন আমাকে? বলবো, তবে প্রথমে এই আপনি আজ্ঞেটা বাদ দিতে হবে। তুমি বলবে আমাকে, ওকে? বাট আপনি তো। চুপ, আর একটাও কথা না, এটা তোমার উডবি হাজব্যান্ডের আদেশ। আর এই নাও কফি, বলেছিলে না মাথা ব্যথা করছে, কফিটা খেয়ে নাও, দেখবে ভালো লাগবে। তা না হয় খেলাম, বাট আপনার না মানে তোমার আগের কথাগুলো আমার মাথার ওপর দিয়ে গেল। তাই নাকি? হ্যাঁ, না মানে আলফা, আমার কথা শুনে এতটা ঘাবড়ানোর কিচ্ছু হয়নি। দিয়ার জিজু আজ তোমাকে বলবে, সো এই বিষয়টা নিয়ে এত না ভাবলেও চলবে তোমার। আদিল কফিটা আলফাকে দিয়ে রুমে চলে গেল, আর এদিকে আলফা আদিলের কথাগুলো বারবার ভেবে যাচ্ছে। বাড়ি এসে শাওয়ার নিয়ে কিচেনে চলে গেলাম। আজ আকাশটা মেঘলা মেঘলা মনে হয়, তাহলে মেঘের প্রিয় খাবারগুলো বানিয়ে ফেলি, বিকজ এমন একটা আবহাওয়াটা একদম পারফেক্ট। তাই ঝটপট ভুনা খিচুড়ি, ইলিশের ভাপা আর ভাজা
দুইটাই করলাম। তারপর গরুর মাংসের ফোনা, বেগুন ভাজা, সাথে জলপাইয়ের চাটনি আর পায়েস। খাবারগুলো ডাইনিং টেবিলে রেখে ঢেকে আসলাম। দেন রুমে যেয়ে আবার ফ্রেশ হয়ে নিলাম, কারণ এতক্ষণ কিচেনে আগুনের সামনে থেকে প্রচুর ঘেমে গিয়েছি, তাই ফ্রেশ হওয়াটা জরুরি ছিল। ইস, আজ অনেক লেট হয়ে গেল। মিটিংটা সকালে হওয়ার কথা থাকলেও শেষে মিটিংটা ক্যান্সেল হয়ে যায়, তাই অফিসের বাকি কাজগুলো চেক করতে করতে অনেকটা লেট হয়ে গেল। বুঝতেও পারিনি, যখন বুঝলাম ফোন বার করে দেখি কুইনের 21টা মিসড কল। তাই তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে পড়লাম, কিন্তু ভাগ্য জ্যামে আটকে আরও 2 ঘন্টা লেট। আজ আমার এই নিউ ফোনটাও শেষ। বেচারা ফোন, তোর হায়াত হয়তো আজকেই শেষ। এইসব ভাবতে ভাবতে কলিং বেলে চাপ দিলাম। একে একে 10 বার কলিং বেল বাজালাম, কিন্তু দরজা কেউ খুলছে না। দি, জিজু তো অনেকক্ষণ হলো বাইরে দাঁড়িয়ে কলিং বেল বাজাচ্ছে, এবার তো দরজাটা খুলে দিই। মিষ্টি ভাবি প্লিজ এইবার ভাইকে মাফ করে দাও, ভাইয়াকে আমি বোঝাবো। আধা ঘন্টা হয়ে গেল ভাইয়া বাইরে দাঁড়িয়ে আছে। ওদের কথাই কোনো রেসপন্স করলাম না। ইচ্ছে করেই দরজা খুলছে না কুইন, ফোন না ধরার কারণে রেগে আছে। আর রাগ করাটা জায়েজ, কেননা ফোন না রিসিভ করলে আমিও তো রেগে যাই। কিন্তু এখন তো আমার পা ব্যথা করছে দাঁড়িয়ে থাকতে থাকতে। কী আর করব, যাই গাড়ির ভিতর গিয়ে বসি। পেছনে ফিরতেই দরজা খুলে দিল। তাকিয়ে দেখি কুইন রাগে চোখ মুখ লাল হয়ে আছে। কোথায় যাওয়া হচ্ছে শুনি? না মানে পা খুব ব্যথা করছে, তাই গাড়িতে বসতে যাচ্ছিলাম। হরিয়েলি, তো যাও, দাঁড়িয়ে আছো কেন? না মানে এখন তো দরজা খুলে দিছো, তো গাড়িতে যাব কেন? দি, সব কথাই জিজুকে বাইরে দাঁড় করিয়ে বলবি, ভেতরে আসতে দে। দিকে দরজার কাছ থেকে সরিয়ে আনলাম, কজ জিজুর মুখ দেখে বুঝতে পারছিলাম কতটা ভয়ে আছে। উফ শালাবাবু, বাঁচালে তুমি আমায়, থ্যাংক ইউ। এই সব পরে হবে, তবে কাজটা একদম ঠিক করেননি। দি কতবার কল করেছিল আপনাকে? একবার কল রিসিভ করেননি, তাহলে দির রাগটা জায়েজ তো নাকি? কি করব বলো, ফোনটা সাইলেন্ট ছিল তো, তাই টের পাইনি। ভাই কথা পরে হবে, যা শাওয়ার নিয়ে দুপুর গড়িয়ে বিকেল হলো, 5টা বাজে, আর আমরা কেউ এখনো দুপুরে লাঞ্চ করিনি, তোর তো ওয়েট করছি। ও মাই গড, সরি বোন, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি, তোরা খেতে বস। ওকে জিজু, তুমি যাও, আমরা ওয়েট করছি। মেঘ রুমে যে ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করে রুমে ঢুকে দেখে ফারহা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। মেঘ আসতে আসতে ফারহার পিছনে গিয়ে দাঁড়ায়। জান, রাগ করে আছো এখনো আমার উপর? আমি কোনো কথা বললাম না, চুপ করে বাইরের দিকে তাকিয়ে আছি। প্লিজ কুইন, রাগ করো না, ফোনটা সাইলেন্ট ছিল তো বাবা, তাই তোমার যে কল আসছিল তা আমি টেরই পাইনি। ছাড়ো মেঘ, পিচ্ছি, আলফা তোমার জন্য না খেয়ে ওয়েট করছে, তোমার হয়ে গেলে চলো। না ছাড়বো না। শুধু কি ওরা না খেয়েছে, নাকি তুমিও না খেয়ে আছো? আমার খাওয়া না খাওয়া নিয়ে তোমার ভাবতে হবে না, তুমি তোমার ফ্যামিলিকে সামলাও। জান, তুমি আমাকে যতক্ষণ না ক্ষমা করছো ততক্ষণ আমি এক ফোঁটা পানিও খাবো না। সকালে তোমার সাথে ব্রেকফাস্ট করার পর পানি খাওয়ারও টাইম পাইনি। হোয়াট? সারাদিন কিছুই খাওনি তুমি? না মানে সময় পাইনি। চুপ, চলো খাবে। না, যতক্ষণ না তুমি আমাকে ক্ষমা করছো ততক্ষণ আমি কিছুই খাবো না। না, আমি আর রেগে নেই, আমি নিচে যাচ্ছি, 2 মিনিটের ভেতরে তোমাকে যেন ডাইনিংয়ে দেখতে পাই। দি, খাবারগুলো তো সব ঠান্ডা হয়ে গেল। আরে আবুল, খাবারগুলো গরম করলেই তো হয়ে গেল। ওয়েট, আমি ওভেনে খাবারগুলো গরম করে আনছি। কাউকে কিছু করতে হবে না, তোমরা বসো, আমি সব খাবার গরম করে আনছি। ওকে মিষ্টি ভাবি, তোমার যা ইচ্ছে। ফারহা সব খাবার গরম করে ডাইনিংয়ে রেখে সবাইকে গরম গরম সার্ভ করলো খাবারগুলো। জানতাম আমি সারাদিন না খেয়ে আছি শুনলে আর রেগে থাকতে পারবে না কুইন। মেঘ তো সেই খুশি তার প্রিয় খাবারগুলো সামনে পেয়ে। ওয়াও কুইন, সবগুলো তো আমার প্রিয় খাবার, এত কিছু। জি জিজু, সবগুলোই আইটেম আপনার ফেভারিট, তাই তো? দি সব নিজের হাতে আপনার জন্য রান্না করেছে। মিষ্টি ভাবি, বাইরের ওয়েদারটা দেখছো? খাবার শেষ হলে সবাই ছাদে বসবো, জমিয়ে আড্ডা দেবো কিন্তু। ওকে ডান বোন, কি বলো শালাবাবু? একদম জিজু। তোমরা আড্ডা দিও, আমার ভালো লাগছে না। না না মিষ্টি ভাবি, তা হবে না, প্লিজ 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 চলো না। হ্যাঁ কুইন, প্লিজ চলো না। তুমি যদি না যাও তো আমি ভেবে নিব তুমি এখনও আমার উপর রেগে আছো, আমাকে এখনও ক্ষমা করোনি। আচ্ছা ঠিক আছে, যাবো, এখন তো খাওয়াটা শেষ করো। মেঘ, ফারহা, আদিল, আলফা খাওয়া শেষ করে একসাথে ছাদে চলে গেল।
ও গড, জিজু আমি এক্ষুনি আসছি, তোমরা বসো। কোথায় যাচ্ছ? আসলেই দেখতে পাবে। হুট করে নিচে নেমে আসলাম, তারপর সবার জন্য কফি নিয়ে আসলাম, সাথে বাদাম ভাজা, আর জিজুর গিটারটাও নিয়ে এলাম। তারপর সোজা ছাদে চলে গেলাম। কই গেল আবুলটা? বলো তো মিষ্টি ভাবি। এই, আমার কিউট ভাইটাকে একদম আবুল বলবে না। কি কথা হচ্ছে শুনি আমাকে নিয়ে? তেমন কিছু না শালাবাবু, বাট তোমার হাতে কি এসব? কফি আর বাদাম ভাজা টি টেবিলে রেখে। ওয়াও ভাই, তোর এখনো আমার পছন্দের খাবারের কথা মনে রেখেছিস? তোর সব পছন্দ আমি জানি। ওকে, এখন একটা গান ধরতো, এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে, সাথে গরম গরম কফি, বাদাম ভাজা আর সাথে তোর গলার গান জাস্ট জমে যাবে। মিষ্টি ভাবি তুমি গাবে, সাথে ভাইও গাইবে, ডুয়েট গান গাইবে তোমরা। জিজু গিটারটা নাও আর সুর তোলো। দাও গিটারটা হাতে নিয়ে। পুরো গানটা মেঘ আর আমি দুইজন দুজনার দিকে তাকিয়ে গাইলাম। আশেপাশে যে কে আছে কে নেই সব মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। জাস্ট অসাধারণ মিষ্টি ভাবি, কি গালে না। হ্যাঁ দি, তোদের গলা তো সেই, বলতে গেলে তোরা ম্যাড ফর ইচ আদার। হয়েছে তোদের, এখন আমার কথা তোমরা শোনো। হ্যাঁ বলো মিষ্টি ভাবি। আমি আর জিজু কিছুটা আন্দাজ করতে নিয়েছি। দি কি বলতে পারে এখন, শুধু আলফা পেতনিটার রিয়াকশনটা দেখার বাকি আছে। হোয়াট? মিষ্টি ভাবি যা বললো তা শুনে আমার অজ্ঞান হওয়ার মতো অবস্থা। এটা কি করে সম্ভব?